হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকে এখনো জয়েন করছেন, আমরা কিছুক্ষণ ওয়েট করি। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনাদের কি অবস্থা? আমাদের লাস্ট ক্লাস পর্যন্ত যেগুলো টপিক কভার হয়েছিল পিএইচপি বেসিক মানে স্টার্টিং করার জন্য, আমরা আজকে থেকে মোটামুটি একটু সলিড কিছু টপিকসে চলে যাব। সো এখন পর্যন্ত যেগুলো নিয়ে কথা হয়েছে, বেসিক এইচটিএমএল, বুটস্ট্র্যাপ, বেসিক পিএইচপি, কিভাবে পিএইচপি লিখতে হয়, এই জিনিসগুলো নিয়ে কারো কি কোনো ইস্যু আছে কিনা এটার এগুলো একটু ক্লিয়ার করেন যদি কারো কোনো সমস্যা থাকে। এখন পর্যন্ত যা যা করেছেন পিএইচপিতে, পিএইচপি লিখলে জ্যাম্পে ওয়ার্ডপ্রেস ইনস্টল থাকলে কি পিএইচপি কাজ করে না? ব্রাউজারে পিএইচপি কিছু শো করে না যা লিখে। জ্যাম্পে ওয়ার্ডপ্রেস তো তাদের নিজস্ব এনভায়রনমেন্ট হিসেবে সেটআপ করে নেয়। শুধু পিএইচপি ইনস্টল করে কাজ করার চেষ্টা করে। ওয়ার্ডপ্রেসটা আনইনস্টল করে নেন। আচ্ছা, আমরা আর কিছু কয়েক মিনিট দেখবো, কয়েক মিনিট দেখে আমরা ক্লাস শুরু করে দিব আজকে। আমাদের জ্যাম্পে আলাদা করে পিএইচপি ইনস্টল করতে হয় না। জ্যাম্প ইনস্টল করার সময় সে বাই ডিফল্ট পিএইচপি ইনস্টল করে নেয়। আহ, আপনারা যখন নেক্সট অ্যাপে থাকেন ওখানে দেখবেন আলাদা করে একটা অপশন আছে। আপনার জ্যাম্পে অ্যাপাচি ইরর দেখাচ্ছে। জ্যাম্পে অ্যাপাচি ইরর দেখানো হতে পারে আপনার কোনো কারণে অ্যাপাচিটা ঠিকমতো ইনস্টল হয়নি বা অ্যাপাচিটা স্টার্ট করা হয়নি। আপনি জ্যাম্পটা ওপেন করে যদি জ্যাম্পটা স্টার্ট করে নেন, অ্যাপাচির যে অপশনটা ওটাতে স্টার্ট দিয়ে দেখেন কি দেখায়। MySQL এবং অ্যাপাচি দুইটাই কিন্তু অ্যাডমিন অ্যালাউ দেওয়া লাগে। সো আপনি যদি অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে না করে অন্য অ্যাকাউন্ট থেকে চালু করতে নেন তখন সমস্যা করতে পারে। আপনি অ্যাডমিন অ্যাকাউন্ট থেকে অ্যাপাচিটা স্টার্ট দিয়ে দেখেন কি বলে।
জ্যাম্প লেটেস্টটাই ডাউনলোড করেন। জ্যাম্প অ্যাপাচি ইন্ট্রো দেওয়া আছে, তাহলে আপনার না জ্যাম্প ক্যাপ ইয়া করতে হবে। মেবি আপনার কোনো কারণে জ্যাম্প যে বাই ডিফল্ট যে পোর্টটা ইউজ করে ওই পোর্টটাতে মেবি ব্লক হয়ে আছে, আপনার পোর্টটা চেঞ্জ করা লাগবে। পোর্ট 8443 দুইটার মধ্যে কোনো একটাকে চেঞ্জ করা লাগবে। আচ্ছা আমি জ্যাম্প কন্ট্রোল প্যানেল শুধু অ্যাপাচি স্টার্ট দিবেন নাকি? জ্যাম্প কন্ট্রোল প্যানেল আপাতত শুধু অ্যাপাচি স্টার্ট দিয়েও চলবে, কারণ আমরা এখনো মাইস্কুল নিয়ে কাজ করতেছি না। সো যখন কাজ করব তখন হচ্ছে মাইস্কুলটা লাগবে। ডাউনলোড জ্যাম্প লেটেস্টে ডাউনলোড করেন, সমস্যা নেই। আচ্ছা, মিস্টার ছিল মিস্টার রুদ্র, আপনি এই লোকেশনে যে আমি একটা লিংক এখানে পাঠিয়েছি, জ্যাম্পের অ্যাপাচি কনফিগার এসি, এটা সবার জন্য না, এটা হচ্ছে যার অ্যাপাচিতে ইয়াতে সমস্যা দিচ্ছে। আপনি এই লোকেশনটা এই যে httpd.conf ফাইলটা ওপেন করে আপনি ওখানে দেখবেন লাইন 174 এ একটা ইয়া আছে, পোর্ট নাম্বার 80। তো ওখানে আপনি পোর্ট 81 দিয়ে দেন। হ্যাঁ, এখন আমরা কিছুক্ষণ ওয়েট করছি, লোকজন আসতেছে, এর মধ্যে আমরা আগের এই যে কয়েকজনের কিছু ইস্যু আছে, ওই ইস্যুগুলো সলভ করতেছি। লাস্ট ক্লাসে কিছু ইস্যু আছে কয়েকজনের, ওগুলা হুম, আমি ভাবলাম লিখবেন নাকি কিছু। আচ্ছা, সো আজকে আমরা তাহলে আজকের টপিকটা শুরু করতে পারি আমরা। আপনারা কি তাহলে সবাই রেডি? আমরা আজকে টপিকটা শুরু করি। ওকে, সো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ওকে, তো আজকে আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিএইচপি ভ্যারিয়েবল। এখন যাদের আপনাদের অনেকেরই কোডিং সম্পর্কে কিছু কিছু আইডিয়া আছে, তারা খুব ভালো মতোই জানেন ভ্যারিয়েবলটা কি। যাদের নেই, আমি ভ্যারিয়েবলটার ব্যাপারে যদি একটু বলতে চাই। ভ্যারিয়েবল হচ্ছে, আপনি মনে করেন এটা হচ্ছে একটা পাত্র, একটা বক্স বা একটা প্লেট যেটাই বলেন, সেখানে আপনি আপনার কিছু যে কোনো ধরনের জিনিস রাখবেন। কি ধরনের জিনিস রাখবেন? আপনার কিছু ডাটা রাখবেন, যেগুলোকে আপনি পরবর্তীতে যেটাকে নিয়ে কাজ করবেন, এরকম কিছু ডাটা রাখা। যেমন ধরেন আপনি আপনার যদি বাসায় প্লেট থাকে, আপনি প্লেটের মধ্যে আজকে ভাত খাচ্ছেন, বিকালবেলা রুটি খাচ্ছেন, পরোটা খাচ্ছেন, কিন্তু আপনি কিন্তু এই প্লেটটাকে ইউজ করতেছেন। এখানে প্লেটটা হচ্ছে আপনার ভ্যারিয়েবল, আপনার যে খাবারটা খাচ্ছে সেটা হচ্ছে আপনার ডাটা। যখন আপনি ডাটাটা চেঞ্জ করতেছেন তখন কিন্তু ভ্যারিয়েবলটা থেকে যাচ্ছে, ভ্যারিয়েবলের মধ্যে ভ্যারিয়েবলের ডাটা টাইপ চেঞ্জ হচ্ছে। তো এরকম কি ধরনের ডাটা ইউজ করা হচ্ছে ওইটার উপর বেস করে কিছু ভ্যারিয়েবলের টাইপস আছে এবং ডাটা টাইপস আছে। তো বেসিক্যালি সেটাই, যে আমি কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে কোনো ডাটা রাখলাম, পরবর্তীতে আমি ভ্যারিয়েবলটাকে দিয়ে কাজ করলাম। যেমন আমরা যখন নর্মালি ম্যাথ করতে গেলে ধরেন এক্স এর ভ্যালু এত, ওয়াই এর ভ্যালু এত, সেগুলোর ক্ষেত্রে এক্স ওয়াই এগুলো হচ্ছে ভ্যারিয়েবল। তখন এইভাবে আমরা এই কোডিং এর ক্ষেত্রেও আমরা এক্স এর মধ্যে ধরেন ভ্যালু রাখতেছি একটা,
ওয়াই এর মধ্যে একটা ভ্যালু রাখতেছি, তারপর আমি এক্স ওয়াই কে যোগ করবো নাকি এক্স ওয়াই কে বিয়োগ করবো নাকি এক্স ওয়াই কে নিয়ে কোনো জায়গায় বসাবো, এক্স ওয়াই কে নিয়ে কোনো ফিলিং দ্য গ্যাপসে বসাবো নাকি এক্স ওয়াই কে নিয়ে কি কোডিং করবো, সেটা পুরোপুরি আপ টু ইউ, আপ টু আস। ঠিক আছে, সো এটাই হচ্ছে বেসিক্যালি ভ্যারিয়েবলের আইডিয়া, যে ভ্যারিয়েবল জিনিসটা কি এবং কিভাবে কাজ করে। তো আজকে আমরা পিএইচপি তে কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, যেমন ম্যাথে যখন আমরা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে ধরি আমার কাছে এক্স টাকা আছে, ধরি আমার ভ্যালুটি এক্স, এইভাবে ধরি লিখে আমরা যখন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি ম্যাথে, তো এই জিনিসটা আমরা পিএইচপি তে কিভাবে করতে পারি, সেই সিনট্যাক্সটা এবং সেটা কিভাবে কি কি ধরনের ভ্যারিয়েবল হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা শুরু করি আমাদের সবার প্রিয় W3 স্কুলস দিয়ে। PHP variables are containers for storing information, যেটা বললাম কন্টেইনার বলতে পাত্র আর ইনফরমেশন ডাটা আপনার যেটা, ঠিক আছে। ইন PHP variable starts with dollar sign followed by the name of the variable। আচ্ছা, এখানে হচ্ছে আপনি যখন এমনিতে কিছু কোনো অন্য কোনো ধরনের, আমাদের কিছু ধরনের ভ্যারিয়েবল থাকে, যেমন আপনি কি এর মধ্যে লেখা রাখবেন নাকি নাম্বার রাখবেন, নাকি এটার মধ্যে আপনি দশমিক নাম্বার রাখবেন নাকি শুধু ফুল নাম্বার রাখবেন, এগুলো বেস করে ভ্যারিয়েবলের টাইপ চেঞ্জ হয়ে যায়। যখন আমরা অন্য কোনো, আপনারা যদি অন্য কোনো কোডিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে থাকেন বা না থাকেন, এটা একটা আইডিয়া দিয়ে রাখি আমি। ধরেন সি প্লাস প্লাসেই আমরা যখন কোনো একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করি, তখন আমাদেরকে বলে দেওয়া লাগে যে আমি এই যে ভ্যারিয়েবলটা নিলাম, এটার মধ্যে আমি কি ধরনের ডাটা রাখবো, আমি এটার মধ্যে কি আস্ত নাম্বার রাখবো নাকি দশমিক নাম্বার রাখবো নাকি ভগ্নাংশ রাখবো নাকি কোনো লেখা রাখবো, এই জিনিসটা বলে দেওয়ার আগে পিএইচপি তে আমাদের এই জিনিসটা বলে দেওয়া লাগে না। পিএইচপি তে জাস্ট একটা ডলার সাইন দিয়ে আমি কোনো নাম লিখলেই পিএইচপি কে বলে দেওয়া হয় এই যে আমি ডলার সাইন দিয়ে নামটা লিখলাম, তার মানে এটার মধ্যে আমি যে কোনো একটা ডাটা রাখবো। এই ডাটাটা কি ধরনের ডাটা হবে সেটা বলে দেওয়ার আমার কোনো দরকার নাই। জাস্ট ডলার সাইন দিয়ে নামটা লিখলে তারপর আমি যখন ডাটা রাখবো, সে ওখান থেকেই ডাটা থেকেই সে বুঝে নিবে যে এটার মধ্যে কি ধরনের ডাটা রাখা হয়েছে এবং কি কি ধরনের ডাটা রাখা যায় সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে দেখবো। সো আমি যদি আমাদের কোডে যাই, আমরা আজকে একটা নতুন পিএইচপি পেজ ওপেন করি, চলেন। এটা আমাদের লাস্ট দিনের পিএইচপি পেজটা, যেটা নিয়ে আমরা এতদিন ধরে কাজ করছিলাম। তো আমরা কি নতুন করে স্টার্ট করব নাকি এটাতে করলে আপনাদের জন্য সুবিধা হবে, এটাকে মডিফাই করলে? ওকে, নতুন করে করি। সেক্ষেত্রে যারা আমাদের আগের কোনো ক্লাস মিস করেছেন বা জিনিসটা রিক্যাপ করতে চান, কিভাবে পিএইচপি ক্রিয়েট করা লাগে, কিভাবে বুটস্ট্র্যাপ ইনস্টল দেওয়া লাগে, সেই জিনিসগুলো আপনারা আরেকবার দেখে নিতে পারেন। আমাকে ফাইল ফোল্ডারটা দিই। আমাদের ডিফল্ট, আপনারা আমাদের পিএইচপি নিয়ে কাজ করার জন্য আমাদের জ্যাম্প যেখানে ইনস্টল থাকে সেখানে আমাদের পিএইচপি ফাইল ক্রিয়েট করতে হবে। সেক্ষেত্রে আমরা জ্যাম্পের সার্ভারের থ্রুতে আমাদের যেই পিএইচপি পেজটা সেটাকে অ্যাক্সেস করতে পারবো। জ্যাম্পের ভিতরে এইচটিডক্স এর ভিতরে আমরা এই যেখানে এখন যে ফোল্ডার গুলো থাকবে, সে বা এখানে যদি আমি যে এখন আমার কারেন্টলি ইন্ডেক্স ডট পিএইচপি আছে, আমি এই ফোল্ডার আসলে ইন্ডেক্স পিএইচপিটা পাবো। তো আমরা ধরেন পিএইচপি ক্লাস নামে আমাদের একটা করা ছিল, এখানে আমি এই জিনিসগুলোকে আমাদের অন্য একটা ফোল্ডারে নিয়ে যাই, যাতে আমি আমার অন্যান্য প্রজেক্ট গুলো আমি এই ফোল্ডারের আন্ডারেই রাখতে পারি। জাস্ট রাখলাম, এটা নিয়ে আমরা আপাতত আজকে কোনো কাজ করছি না। তো এটা করাতে কি হলো একটু দেখিয়ে দিই জিনিসটা। আমরা আগের বার যখন লোকাল হোস্ট থেকে পিএইচপি ক্লাসে ঢুকেছিলাম, তখন কিন্তু কিছু একটা দেখিয়েছিল। সরি, এখানে ভুল দেখাচ্ছে কারণ আমার এইটা বেশি পড়েছে। আচ্ছা, এই যে এখন দেখেন, তখন কিন্তু বাই ডিফল্ট সে ইন্ডেক্স ডট পিএইচপি টাকে লোড করেছিল, কিন্তু এখন ইন্ডেক্স ডট পিএইচপি না থাকার কারণে সে আমাকে ফাইল স্ট্রাকচারটা দেখাচ্ছে। এখন পিএইচপি বেসিকে ঢুকলে সে ইন্ডেক্স ডট পিএইচপি টাকে লোড করছে। যাই হোক, আমরা এখন আজকে পিএইচপি বেসিকে না, আমরা আজকে পরে আরেকটা ফোল্ডার করবো, ওটাতে যাবো আজকে আমরা। একটা ফোল্ডার করি, নতুন ফাইল ক্রিয়েট করতেছি, পিএইচপি ভ্যারিয়েবলস। আমাদের কোড এডিটর ভিজুয়াল স্টুডিও, এখান থেকে আমি ওপেন ফোল্ডারে গেলাম, ওপেন ফাইল না, ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডার থেকে আমি পিএইচপি ভ্যারিয়েবলস ফাইলটা ওপেন করলাম, ফোল্ডারটা ওপেন করলাম, সরি।
তারপর নিউ ফাইল, আপনারা ওখান থেকে টেক্সট এডিটর করতে পারেন, এখানে নিউ ফাইল দিতে পারেন, কন্ট্রোল এস। কন্ট্রোল এস দেওয়ার পর আমি এটাকে ইন্ডেক্স ডট পিএইচপি নামে সেভ করছি। ইন্ডেক্স ডট পিএইচপি কেন? সেক্ষেত্রে যখন আমি ফোল্ডারে অ্যাক্সেস করব তখন আমাকে আমার, আমি যদি ইন্ডেক্স ডট পিএইচপি যদি থাকে কোনো আমার একটা ফোল্ডারের মধ্যে, ফোল্ডারে অ্যাক্সেস করা মাত্র ব্রাউজার বাই ডিফল্ট ইন্ডেক্স ডট পিএইচপি অথবা ইন্ডেক্স ডট এইচটিএমএল কে লোড করে। কিন্তু আমি যদি অন্য কোনো ফাইল রাখতে চাই সেক্ষেত্রে আমাকে ব্রাউজারে ওই ইউআরএল এর মধ্যে ফাইলের নেমটা বলে দেওয়া লাগে। যেহেতু আমরা আপাতত একটা ফাইল নিয়ে কাজ করছি, আমরা শুধু ইন্ডেক্স ডট পিএইচপি টা রাখি, সেক্ষেত্রে আমাদের ফাইলের নেমটা বলে দেওয়া লাগবে। আচ্ছা, আজকে আমরা নতুন একটা এক্সটেনশন ইনস্টল করব, সেটা হচ্ছে HTML5, যেটা আমার মনে হয় অলরেডি করা আছে। আচ্ছা হ্যাঁ, এটা করা আছে। এটা প্রথম দিনে আমরা করেছিলাম। তো HTML এটা করা থাকার কারণে যেটা হবে, আমি যদি এখানে HTML লিখি, সরি এভাবে না, আমি যদি জাস্ট HTML লিখি, এই দেখেন একটা আছে এমএট অ্যাব্রিভিয়েশন, এখানে দিলে সে জাস্ট এই ট্যাগটা ক্লোজ এন্ড ওপেন করবে। আরেকটা আছে HTML লেখার পরে HTML5, সেটা যদি আমি দেই, সেটা যেটা করবে, ওকে HTML5 এর ডিফল্ট যে স্ট্রাকচারটা থাকে ওই স্ট্রাকচারটা রেডি করে দিবে। এটার জন্য HTML স্নিপেট এই এক্সটেনশনটা লাগে। যদি কারো ইনস্টল করা না থাকে আপনারা আরেকবার দেখে নেন, ইনস্টল করা থাকলে এভাবে আমরা বাই ডিফল্ট একটা HTML পেজের, মানে HTML এর ডিফল্ট স্ট্রাকচারটা পেয়ে যেতে পারি। আমি পেজের টাইটেল দেই PHP ভ্যারিয়েবল, এবং এরপর আমরা যদি আমাদের পেজের ডিজাইনের জন্য বুটস্ট্র্যাপ ইনস্টল করতে হবে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, জাস্ট বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইটে যাব, গেট স্টার্টেড। এখানে এই যে সিএসএস এর জন্য যে কপিটা দেওয়া আছে, আমরা আগের বার যখন কপি করেছিলাম সিএসএস এবং স্ক্রিপ্টে সবগুলো করেছিলাম, আজকে আমরা শুধু সিএসএস টা নিচ্ছি। স্ক্রিপ্ট নিয়ে আমাদের যে, আমি জাস্ট একটু দেখানোর জন্য যে দেখিয়েছিলাম, স্ক্রিপ্ট নিয়ে আমরা যখন কাজ শুরু করব, যখন লাগবে স্ক্রিপ্ট গুলো, তখন আমি ওটা দিলে তখন আপনাদের বুঝতে সুবিধা হবে কেন এবং কখন আমরা ওই জিনিসটা ইউজ করছি। শুধু শুধু সবসময় দিয়ে রাখার দরকার নেই। এই জিনিসটা আমরা মেটা ট্যাগের মধ্যেই, মেটা ট্যাগ মানে আমরা হেডের মধ্যে রাখবো। তারপর আমি এখানে একটা div নিলাম, div এর নাম দিয়ে আমি ক্লাস কন্টেইনার। কন্টেইনার হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ডিফল্ট ক্লাস, যেটা আমাকে বাই ডিফল্ট কিছু প্যাডিং এবং মার্জিন দিয়ে দেয়। সেক্ষেত্রে আমাদের আর আলাদা করে ওই ডিজাইনের, মানে পেজের মধ্যে ওটার জন্য ডিজাইন দেওয়া লাগে না। আমি একটা h2 ট্যাগ নিই, h2 ট্যাগ নিলাম। আমার আজকের পেজের উপরে একটা হেডিং দিচ্ছি, PHP ভ্যারিয়েবলস। সেভ করলাম। সেভ করে আমরা যদি পেজটা একটু দেখে আসি কি অবস্থা। সরি, পিএইচপি পেজটা যদি দেখে আসি, আমি ভুলে মোজিলা অন করে ফেলেছি, যাই হোক। আচ্ছা, আমার যেটা ছিল লোকাল হোস্ট পিএইচপি ক্লাস স্ল্যাশ পিএইচপি ভ্যারিয়েবলস, এটা ছিল আমাদের ইউআরএল। এই যে, তো আমাদের কারেন্টলি আমাদের পেজে এই কয়েকটা জিনিস আছে, একটা হেডিং আছে যেটা আমাদের এই জায়গা থেকে স্টার্ট হয়েছে। কন্টেইনার দেওয়ার কারণে দেখেন কতখানি জায়গা স্পেস পেয়েছে সে পাশে। যদি কন্টেইনার না থাকতো তাহলে হয়তো এখান থেকে মার্জিনের নরমালি যেভাবে শুরু হবে ওভাবে শুরু হতো। তো আশা করি এই পর্যন্ত যদি কারো কোনো কনফিউশন থাকার কথা না, কারণ এখানে আমাদের এখন পর্যন্ত নতুন কিছু করিনি। তারপরে যদি কারো কোনো কনফিউশন থাকে প্লিজ বি ফ্র্যাঙ্ক। এইচটিএমএল এ কমেন্ট করার সিস্টেম হচ্ছে অ্যারো। তারপর আমি দেখিয়ে দিচ্ছি, এইচটিএমএল এ কমেন্ট করার সিস্টেম হচ্ছে যে অ্যারো, এক্সক্লেমেটরি সাইন, ডাবল হ্যাশ, তারপর আপনার কমেন্টটা লিখবেন, তারপর এক্সক্লেমেটরি সাইন, ডাবল হ্যাশ, অ্যারো। বাট আমি যেটা বলেছিলাম আপনাদেরকে, যে যদি আমরা যখন কমেন্টের কাজ করতে চাই তখন জাস্ট কন্ট্রোল দিয়ে হ্যাশ দিলে, কন্ট্রোল দিয়ে হ্যাশ দিলেই সে, হ্যাশ বলি সরি, কন্ট্রোল দিয়ে স্ল্যাশ দিলেই সে বাই ডিফল্ট কমেন্ট করে নেয়। এবং মাল্টিপল লাইন করার ক্ষেত্রে আলাদা করে সিনট্যাক্স ইউজ করা লাগে না, সে জাস্ট কন্ট্রোল দিয়ে স্ল্যাশ দিলেই বাই ডিফল্ট করে দেয়। স্ল্যাশ বলতে এই যে এই সিম্বলটা, কন্ট্রোল দিয়ে এই সিম্বলটা দিলেই যে কোনো কলের উপর লিখে আপনি লাইন বা মাল্টিপল লাইন করতে চাইলে এটা হচ্ছে কমেন্ট করার জন্য শর্টকাট।
বুটস্ট্র্যাপের জন্য বেস্ট রিসোর্স বলতে আপনি কি বোঝাচ্ছেন? আমি আসলে বুঝিনি এটা। কারণ বুটস্ট্র্যাপ হচ্ছে সিএসএস এর একটা আ ফ্রেম ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্কটা ইনক্লুড করার জন্য আমি বুটস্ট্র্যাপের একটা সিডিএন ইনস্টল করে বা লিঙ্কটা ইনক্লুড করে দিচ্ছি। আপনি চাইলে বুটস্ট্র্যাপকে ডাউনলোড করে ওই ফোল্ডারটাকে ইনক্লুড করে রাখতে পারেন। সেই জিনিসটা আমরা পরে লাস্টের দিকে কভার করব। যখন রেফারেন্সেস, আমাদের লাস্টে একটা টপিক আছে রেফারেন্স নিয়ে কথা বলা, বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিকস নিয়ে, তখন এই জিনিসগুলো আমরা এগুলো দেখাবো। তো সো ফার এই পর্যন্ত যা, যা করেছি, এখানে কারো কোনো কোয়েশ্চেন আছে কি? বা এখানে এই পর্যন্ত আমি এখন পর্যন্ত নতুন কোনো কিছু করিনি। পুরাতন ক্লাসের কনটেন্ট গুলো দিয়ে কাজ করা হয়েছে। যদি কারো কোনো কনফিউশন থাকেন, আমি একটা কুইক রিক্যাপ দিব। যদি কারো কোনো কনফিউশন থাকে আপনারা বলতে পারেন। আর যদি কারো কনফিউশন না থাকে তাহলে আমি সামনে আগাবো। মোহাম্মদ জিহান অনিক, আপনি রিক্যাপ কিসের উপর চাচ্ছেন? এক্সাক্টলি আমি তো পুরো জিনিসটা একবার বলে, বলে করলাম। তারপরে কোন স্পেসিফিক কোনটার উপর সমস্যা থাকলে আপনি বলেন। কন্টেইনার হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ডিফল্ট ক্লাস, যেটা আমরা বলেছিলাম। বুটস্ট্র্যাপ যেটা করে, সিএসএস এর কিছু স্টাইলিং দিয়ে তাদের কিছু স্পেসিফিক ক্লাস ক্রিয়েট করা থাকে। আমরা যেটা করতাম যে একটা ক্লাস সিএসএস যেটা করতে হয় যে একটা ক্লাস দিলাম, একটা ডিভের নাম বা একটা এলিমেন্টের নাম, তারপর আমি ক্লাসটার মধ্যে কি ডিজাইন দিব সেটা আমি স্টাইলের মধ্যে দিয়ে দিলাম। তো বুটস্ট্র্যাপ যেটা করেছে, এরকম তার কিছু ডিফাইন্ড ক্লাস ক্রিয়েট করা আছে যেগুলোর মধ্যে সেরকম কিছু ডিজাইন দিয়ে রেখেছে। কন্টেইনার ইজ ওয়ান অফ দেম। আমি যদি কন্টেইনারটা না দিতাম, ক্লাস কন্টেইনারটা যদি না থাকতো, তাহলে দেখেন আমার এই পেজটা কিভাবে আসতো। এই দেখেন, এখানে কোনো মার্জিন প্যাডিং সে পাচ্ছে না। কন্টেইনারের স্টাইলের মধ্যে বাই ডিফল্ট সে কিছু ডিজাইন দিয়ে দেয়, যেটা হচ্ছে আমাদের আলাদা করে করা দরকার পড়ে না। আপনারা দেখেন, এখানে আমি রিফ্রেশ দিলাম এবং দেখেন আমি যাই, ইন্সপেক্টে গেলে এই যে এই কার্সরটা দিয়ে আপনি এখানে করতে পারবেন। এটা বডি, এই বডির মধ্যে একটু ঢুকলে এই যে ক্লাস কন্টেইনার, এই দেখেন কন্টেইনারের জন্য একটা ম্যাক্স উইথ সে একটা ডিজাইন দিয়ে রেখেছে। এখানে অলরেডি একটা সিএসএস করা কন্টেইনারটার জন্য। সেই সিএসএস টা আপনারা চাইলে এখান থেকে দেখতে পারবেন। এই যে দেখেন, এই ডিজাইনটা দেওয়া আছে। এরকম কিছু ডিজাইন আছে। এই যে কন্টেইনারের জন্য উইথ, প্যাডিং, মার্জিন, এইরকম কিছু ডিজাইন বাই ডিফল্ট এটা বুস্টস্ট্র্যাপ প্রোভাইড করতেছে। এই কারণে আমাদের এই যে কিছুটা সে কন্টেইনার জায়গাটুকু, এই যে এরকম এই জায়গাটুকুকে নিয়ে সে, এই যে এই জায়গাটুকুকে নিয়ে সে কন্টেইনার একটা ক্রিয়েট করে নিয়েছে। ক্লিয়ার? আচ্ছা, ক্লাসগুলো কিভাবে কাজ করে, কি করলে কি হবে, ওটা কোথায় পাবো? এটা পাবেন আপনি বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে। বুটস্ট্র্যাপের ডকুমেন্টেশনে ওদের কি কি ক্লাস আছে, কোনটার জন্য কি ক্লাস লাগবে, সেই জিনিসগুলো আপনি ওখানে পাবেন। আর ক্লাস কিভাবে কাজ করে সেটা আমি বললাম যে বুটস্ট্র্যাপের যে আমরা যে এই সিডিএনটা ইনক্লুড করেছি, এটার মধ্যে অলরেডি একটা সিএসএস ফাইল ডিজাইন করা আছে, যেটার মধ্যে অনেক ধরনের ক্লাসের নেম দিয়ে ওদের মধ্যে কি ডিজাইন হবে, যেরকম যেটা মাত্র দেখালাম যে কন্টেনারের জন্য তাদের এরকম ডিজাইন করা আছে, এরকম অনেকগুলো ডিজাইন করা আছে। তো আমরা যখন এই ক্লাসগুলো ওই বুটস্ট্র্যাপের সিডিএন ইনক্লুড করে ক্লাসগুলোর নাম নিচ্ছি, তো তারা তখনই সাথে সাথে ওই ডিভের মধ্যে বা ওই সেকশনের মধ্যে ওই ডিজাইনটুকু পেয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আমাদের যেটা মেইন ফোকাস আজকের, পিএইচপি ভ্যারিয়েবল। তো আমাদের এইচটিএমএল এর মধ্যে পিএইচপি লিখতে হলে কিভাবে লিখতে হয়? এইচটিএমএল এর মধ্যে পিএইচপি লেখার সিনট্যাক্সটা মনে আছে কারো? আচ্ছা, এইচটিএমএল এর মধ্যে পিএইচপি লেখা, অ্যারো, কোশ্চেন মার্ক, পিএইচপি। এটা হচ্ছে এই এইচটিএমএল এর মধ্যে আমরা যখন পিএইচপি নিয়ে লিখি, এবং এই কোশ্চেন এই ট্যাগিংটা কাজ করবে এখন, কারণ আমি এটাকে ডট পিএইচপি নামে সেভ করেছি। আমি যদি ডট এইচটিএমএল নামে সেভ করতাম তখন এটা কাজ করতো না। এখন এখানে আমি এখন একটা ভ্যারিয়েবল নেই, ধরেন আমি একটা ভ্যারিয়েবল নিলাম ফার্স্ট নেম ইকুয়াল টু, আমার নামটাই দিই,
last name এখানে আমি কি করলাম, যেটা আমি বলেছিলাম যে ভ্যারিয়েবল ক্রিয়েট করতে হলে একটা ডলার সাইন দিয়ে শুরু করতে হয়। সো আমি ওকে বললাম ডলার সাইন দিয়ে ফার্স্ট নেম নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করো, যেটার মধ্যে আমি ভ্যালু রাখলাম রাফায়েতুল। আমি এরপর আরেকটা বললাম লাস্ট নেম দিয়ে আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করো, যেটার মধ্যে ভ্যালু রাখলাম কবির। এবং পিএইচপি তে প্রতি লাইন শেষে সেমিকোলন দিতে হয়। আচ্ছা, ভ্যারিয়েবলের নেমিং এর জন্য কিছু স্ট্যান্ডার্ড নিয়ম আছে, এটা নট ম্যান্ডেটরি যে আপনি না মানলে ইরর দেখাবে, কিন্তু কিছু স্ট্যান্ডার্ড নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে ছোট হাতের লেখা দিয়ে শুরু করা এবং শুরুতে কোনো নাম্বার ইউজ না করা। কারণ নাম্বার ইউজ এবং বড় হাতের নাম্বার এবং বড় হাতের যে আমি এটা দিতাম কিছু পরবর্তীতে আমরা যখন অবজেক্ট ওরিয়েন্টেড নিয়ে দেখবো, তখন দেখবো যে কিছু নিয়ম আছে যে ক্লাস নেম গুলো বড় হাতে থাকবে, তারপর হচ্ছে নাম্বার দিয়ে থাকবে না শুরুতে কখনোই। তো এই এই জিনিসগুলো মেনটেন করলে আপনার কোডটা অন্যদের কাছে রিডেবল হবে বেশি। এবং কোডটা এটা হচ্ছে কোডিং এর স্ট্যান্ডার্ড কিছু সিনট্যাক্স, যে আমি ওইটা দুইটা লেটার থাকলে সেটার মধ্যে মাঝখানে একটা বড় হাতে দিয়ে দিব, অথবা এটাকে এভাবে দেয়। এটা এক একজনের অভ্যাস এক এক রকম। তো এই জিনিসগুলো হচ্ছে একটু মেনটেন করার চেষ্টা করবেন, সেই ক্ষেত্রে আপনার কোডটা মোর রিডেবল থাকবে এবং মোর স্ট্যান্ডার্ড থাকবে। ঠিক আছে? তো এখন আমি যখন এই যে ফার্স্ট নেমের মধ্যে রাফায়েতুল দিলাম এবং লাস্ট নেমের মধ্যে কবির দিলাম, এখন আমি আমার পেজের যেখানেই আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেমকে ডিক্লেয়ার করব, তারা এই ভ্যালুগুলোকে রিটার্ন করবে। যেমন আমি যদি এখন এখানে লিখি কি হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ HTML এর, the first name is ডলার। দেখেন অলরেডি সাজেশনে চলে এসেছে, কারণ সে জানে এর মধ্যে এই নামে ভ্যারিয়েবল আছে। আমি যদি আরেকটা দেই, সরি, এখন ঠিক হয়েছে? আপনারা দেখতে পাচ্ছেন এখন? আচ্ছা, সো সোফার আমরা যা করলাম এখানে, জাস্ট আমি এখানে ফার্স্ট নেম দিয়ে আমার একটা একটা ভ্যালু রাখলাম, এখানে লাস্ট নেম দিয়ে আমার একটা ভ্যালু রাখলাম, এবং পরবর্তীতে এটা কল করলাম। এখন কি মনে হয় কি হবে আমি যদি রিলোড দেই? এটা কি ঠিক মতন কাজ করবে নাকি করবে না? জাস্ট এটা কমেন্ট আউট করলাম। কি মনে হয় আমি যদি এখন রিলোড দিই ঠিক মতো কাজ করবে নাকি করবে না, কোড দেখে? জহির সাহেব কাজ করবে না? আচ্ছা, সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন ইউজুয়ালি যেটা হয় ক্যারেক্টারের জন্য সিঙ্গেল কোটেশন বা ডাবল ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশন দুটো ইউজ করা যায় স্ট্রিং এর জন্য। সিঙ্গেল কোটেশন দিয়ে যেটা হয় যে কিছু ক্ষেত্রে ডাবল কোটেশনের ভিতরেও কোটেশন ইউজ করা লাগে, সেই ক্ষেত্রে সিঙ্গেল ডাবল এই দুটোকে উল্টা করা হবে। হ্যাঁ, আপনারা অনেকে এটা ধরতে পেরেছেন বিষয়টা ইকো এবং পিএইচপি এর ভিতরে ছাড়া কাজ করবে না। আসেন তারপরে দেখি। হ্যাঁ, এই দেখেন ফার্স্ট নেম ইজ ফার্স্ট নেম, লাস্ট নেম ইজ লাস্ট নেম, কারণ এখানে আমি কোনো কিছু বলে দেই নাই যে এখানে কি থাকবে। মানে এটা যে পিএইচপি ভ্যারিয়েবল ইউজ করতেছি, আমাদের যা বারবার এটা বলা হচ্ছে যে পিএইচপি ইউজ করতে গেলে পিএইচপি ট্যাগটা ইউজ করতে হবে, পিএইচপি ট্যাগ ছাড়া পিএইচপি কাজ করবে না, এইচটিএমএল পিএইচপি চিনবে না। এখানে মজার জিনিসটা দেখেন, আমি যদি এটার পেজ সোর্সে যাই, আমি যে মাঝখানে পিএইচপির কিছু জিনিস লিখেছি ভ্যারিয়েবল গুলো ডিক্লেয়ার করার ব্যাপারে, ওইরকম কিছু কিন্তু নাই, ওটা কিন্তু দেখা যাচ্ছে না। ঠিক আছে?
সো এইভাবে যখন আমরা ফুল পিএইচপি লিখবো কোনো কিছু বা আমাদের লজিক গুলো যখন লিখবো ফুল পিএইচপি তে, তখন ওই জিনিসটা কখনোই ইউজার মানে যে ক্লায়েন্ট বা যে ইউজার দেখবে সে দেখতে পারবে না। সো এটাকে ঠিক করতে হলে কি করতে হবে? আপনারা কয়েকজন বলেছেন পিএইচপি টাই, কয়েকজন বলেছেন ইকো, দুইটাই ঠিক, দুইটাই লাগবে। আমি যদি এখন শুধু ইকো দেই সে কাজ করবে না, কারণ ইকো হচ্ছে একটা পিএইচপি ফাংশন। এটাকেও যদি পিএইচপি ট্যাগের ভিতর না দেই তাহলে সে এটাকে চিনবে না। সো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে পিএইচপি ট্যাগ দিব। ট্যাগ ক্লোজ না করা পর্যন্ত সে এরর নাম্বার দেখাতে থাকবে। তো আমি এটা ক্লোজ করি। এখন যদি আমি রিফ্রেশ দেই, এই দেখেন ফার্স্ট নেম রাফায়েতুল, লাস্ট নেম কবির। এখন সে সুন্দরভাবে রেন্ডার করতে পারছে। ঠিক আছে। পিএইচপি ফাইলটা রান করলে লোকাল হোস্ট ক্যান নট বি রিচড এরর দিচ্ছে। আপনি কি জ্যাম স্টার্ট করেছিলেন? জ্যামটা স্টার্ট না করলে কিন্তু লোকাল হোস্ট কাজ করবে না। জ্যাম্প রানিং থাকা লাগবে। আপনার জ্যাম্পের এইটা স্টার্টেড থাকা লাগবে, জ্যাম্প এবং অ্যাপাচি স্টার্ট থাকা লাগবে। অ্যাপাচি ছাড়া লোকাল হোস্ট কাজ করবে না। তো যে উনি ওটা সেট আপ করতে থাকুক, এর মধ্যে আমাদের এই পেজে কিভাবে কি আসলো ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার, নাকি কারো কোনো কনফিউশন আছে এখনো এটুকের মধ্যে? কেন আসলো, কি আসলো, কিভাবে আসলো, এই বিষয়গুলা। আমি একটু জুম করেছি, আর কিছু না। যাই হোক, তো ক্লিয়ার, 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 ক্লিয়ার। স্টার্ট করেছি অ্যাপাচি, অ্যাপাচি এন্ড ওয়াইএসকিউএল। আপনি স্টার্ট করেছেন, তারপর লোকাল হোস্টে দিলে কি আসে? লোকাল হোস্টের ড্যাশবোর্ডটা কি আসতেছে না? ভিএস কোডের লাইভ সার্ভার এক্সটেনশন দিয়ে করলে জ্যাম্প রানিং থাকা লাগবে। ভিএস কোড লাইভ সার্ভার এক্সটেনশন দিয়ে আমি এচটিএমএল ফাইল, পিএইচপি ফাইল আসলে চালাইনি কখনো। আমি এচটিএমএল ফাইল চালিয়েছি, বাট ওটার জন্য এক্সট্রা জ্যাম্প অ্যাপাচি সার্ভার থাকা লাগবে। হ্যাঁ, হ্যাঁ, অ্যাপাচি সার্ভার লাগবে। অ্যাপাচি সার্ভার ছাড়া আপনি ওটাকে চালাতে পারবেন না, কারণ অ্যাপাচি সার্ভার ছাড়া সে পাবে না। আচ্ছা, আপনাদের যাদের এই জ্যাম্প চালানো নিয়ে বা কিছু অ্যাপাচি ইনস্টল হওয়া নিয়ে, অ্যাপাচি স্টার্ট হওয়া নিয়ে কিছু ইরর দেখাচ্ছেন, তারা বেটার হবে যদি আপনারা এটা আসলে আজ গতকালে মানে এই 2 দিনের মধ্যে ইরর গুলা বের হওয়া উচিত ছিল, কারণ আমরা লাস্ট দিনে জ্যাম্পের জিনিসটা দেখিয়েছি। তো তারপরেও যেহেতু এটা নিয়ে আপনারা এর মধ্যে কোনো কিছু জানাননি, আজকে জানাচ্ছেন। তো এই জিনিসগুলো হচ্ছে ইরোরটা এক একজনের একটা এক এক কারণে হইতে পারে। আমরা যেহেতু বেসিক যে জিনিসগুলো মানে আহ, সাধারণত যেগুলো কারণে ইরর হয় সেই জিনিসটা আমি এখন বলে দিতে পারছি। তারপরও যদি কারোটা সলিউশন না হয়, সেক্ষেত্রে আপনারা আজকে ক্লাস শেষের সাথে সাথেই যেটা করবেন যে আমাদের ফেসবুকে যে গ্রুপটা আছে সেখানে আপনাদের ইরোরের একটা স্ক্রিনশট পোস্ট করবেন। আপনারা কোন ইরর খাচ্ছেন এবং ইররটা কি দেখাচ্ছে, বা আপনাদের জ্যাম্পে লোকাল হোস্টে ঢুকলে কি দেখাচ্ছে, বা জ্যাম্প স্টার্ট দিলে অ্যাপাচি, যার একটা সমস্যা ছিল অ্যাপাচি স্টার্ট দিলে ওখানে একটা ইরর দেখাচ্ছিল। তো এই ইরর গুলা কোন ইরর দেখাচ্ছে, কি ইরর দেখাচ্ছে, সেটা যদি আপনারা স্ক্রিনশটটা শেয়ার করেন গ্রুপে, গ্রুপে পোস্ট করে রাখেন ওয়ালে, সেক্ষেত্রে আমি ওগুলো পরে ওগুলো দিয়ে আমি ওখানে আমি কমেন্ট করে দিতে পারবো ঠিকভাবে। তো গ্রুপ লিংক প্লিজ। আচ্ছা, গ্রুপ লিংকটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে মেইলে। গ্রুপ লিংকটা আপনাদের মেইলে থাকার কথা, তাই না? গ্রুপ লিংকটা কি দেওয়া আছে না মেইলে? কয়েকজন গ্রুপ লিংকটা যাচ্ছে, গ্রুপ লিংকটা পৌঁছানোর ব্যবস্থা করা। আচ্ছা, আপনাদের মেইলে গ্রুপ লিংকটা দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আপনাকে এখানেও দিয়ে দেওয়া হবে এখনই।
ব্লুপ্রিন্টটা দেখতে পারেন, মিস্টার তারিকুল ইসলাম। সো যেটা বলতেছিলাম, আমি এখন প্রসিড করতেছি, কারণ হচ্ছে আপনাদের যেটা বুঝলাম, আমি যাদের যে এরর গুলো শুনলাম সেই ব্যাপারে যেটা সাধারণত যে কারণে এররটা হয়ে থাকে আমি ওই সলিউশনটা বলেছি। তারপরে যদি কারো সলিউশন না হয়ে থাকে, আপনি হচ্ছে এটা ইয়া করবেন, স্ক্রিনশটটা গ্রুপে শেয়ার করবেন। গ্রুপে শেয়ার করলে সেক্ষেত্রে আমরা তাহলে ওটার স্পেসিফিক কারণটা দেখে ওটার অনুযায়ী সলিউশন দিতে পারবো। তো হ্যাঁ, আপনি আরেকজন জিজ্ঞেস করেছে আন্ডারস্কোর দেওয়া যাবে কিনা, আন্ডারস্কোর দিয়ে ভ্যারিয়েবল শুরু করতে পারবেন কিনা। আন্ডারস্কোর দিয়ে ভ্যারিয়েবল শুরু করতে পারবেন, ওটা তীর হবে না, বাট না করাটা ভালো। কারণ হচ্ছে পিএইচপির কিছু গ্লোবাল ভ্যারিয়েবল আছে যেটা নিয়ে আমরা পরবর্তী ক্লাসে কথা বলবো। গ্লোবাল ভ্যারিয়েবল না, আজকে আমরা শুধু ভ্যারিয়েবলের যে ডাটা টাইপ ফোকাস করবো। গ্লোবাল ভ্যারিয়েবল গুলো আন্ডারস্কোর দিয়ে শুরু হয়, তো জিনিসটা আপনার ওইটার সাথে মিক্স আপ হয়ে যাবে, আপনার নিজের জন্য পরবর্তীতে কোড করতে সমস্যা হবে। আচ্ছা, তো লেটস প্রসিড। তো এখন যেটা হলো, ভ্যারিয়েবল দেওয়ার জন্য আমি যদি ডিরেক্টলি ফার্স্ট নেম লাস্ট নেম না মানে না লিখে, আমি এখানে যদি আমি একটা র্যান্ডম ফার্স্ট নেম দিই, যেমন ধরেন আমি এখানে রাকিব আর এখানে হাসান দিলাম, আমি কিন্তু আমার রেন্ডারিং এর মধ্যে কোনো কিছু চেঞ্জ করিনি, খালি ভ্যারিয়েবলের ভ্যালু গুলো চেঞ্জ করেছি। সেক্ষেত্রে যদি এখন রিফ্রেশ করি, তাহলে কিন্তু সে ভ্যালু গুলোকে করে ফেলবে। এবং লাস্ট দিন আমরা যখন দেখেছিলাম যে আমরা কিছু আমি আরো কিছু খুব কুইক কুইক আরো কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি। আচ্ছা, আপনাদের একটা শর্টকাট দেখিয়ে দিই। আমরা একটা এক্সটেনশনে যদি যাই, সাবলাইম টেক্সট কিম্যাপ নামে একটা এক্সটেনশন আছে, যেটা সাবলাইম টেক্সট এডিটর থেকে আসে। সাবলাইম টেক্সটের এডিটরটার একটা শর্টকাট আছে লাইন কপি করার, সেটা দেখাবো আমি। সেটার জন্য আমাদের এই এই এক্সটেনশনটা থাকা লাগে। তো এটা ম্যান্ডেটরি কিছু না, আমি জাস্ট একটা শর্টকাট শিখলাম এটা, যদি রাখতে চাইলে রাখতে পারেন। তো এটার জন্য যেটা সুবিধা, মনে করেন আমি লাইনের উপর কার্সর রেখে কন্ট্রোল শিফট ডি দেই, যদি লাইনটা ডুপ্লিকেট হয়ে যায়। তারপর আমি মনে করেন দ্য সামেশন ভ্যালু। আমরা কিছু যোগ করলাম, কয়েকটা ভ্যারিয়েবল। আচ্ছা সরি, এটা কেন ফুল নেম হাসান হাসান কেন দুইটা একই জিনিস লিখছি? হ্যাঁ, দুইটা একই জিনিস লিখছি। তো এখানে আমরা জাস্ট লাস্ট দিন আমরা যে কিছু যোগ বিয়োগ, সরি এখানে কিছু একটা ভুল হয়েছে আমার নামে। হ্যাঁ, কিছু নাই। তো এখানে বেসিক্যালি আমরা কিছু যোগ করলাম, যেগুলো আমরা লাস্ট ক্লাসে যে কিছু ভ্যালু কিভাবে যোগ করতে হয়, টাইপস অফ ভ্যালু কিভাবে যোগ করতে হয়, সেই জিনিসগুলো দেখিয়েছিলাম। ওইটারই জাস্ট একটা সেম জিনিসটাই আবার জাস্ট ভ্যারিয়েবল দিয়ে দেখানো। তো এই জায়গাটুকুতে কারো কোনো সমস্যা হয়েছে? মাত্র যা যা করলাম, কারো বুঝতে কোনো সমস্যা হয়েছে?
আচ্ছা, তারিকুল ইসলাম। জানা থাকলেও কন্ট্রোল অল ডাউন অ্যারো দিলে হয়। আমি সবসময় আসলে সাবলিমেটটা দিয়ে করেছি, সো এটা ইউজ করা হয়নি। থ্যাংক ইউ। ওকে, সো এভাবে আমরা বেশ কিছু ভ্যারিয়েবল টাইপ নিয়ে দেখতে পারি এখানে। টেক্সট ভ্যারিয়েবল না, স্ট্রিং যেটা আমরা করেছি, এই জিনিসগুলোতে আপনারা দেখবেন এখানে বিভিন্ন ভ্যারিয়েবল কিভাবে যোগ করা লাগে, কিভাবে আমরা মাল্টিপল, আমাদের এই জায়গাতেও আমরা কিন্তু ডিফল্ট কিছু মানে স্ট্যাটিক কিছু স্ট্রিং এর সাথে একটা ভ্যারিয়েবল যোগ করেছি। আমাদের এখানে এই কাজটা করা হয়েছে। এই যে আমরা মাঝখানে একটা স্পেস যোগ করেছি মাঝখানে ডট দিয়ে, তারপরে নর্মাল যোগ। আচ্ছা, এখানে গ্লোবাল এন্ড লোকাল স্কোপটাতে আমরা যাব। ওটা হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড ব্যাপারে ডিক্লেয়ার করার পরে তারপরে আমরা কিছু ডাটা টাইপ নিয়ে দেখাবো, জিনিসটা করি। আচ্ছা, স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, অ্যারে, অবজেক্ট, নাল। অবজেক্টটা নিয়ে আমরা আজকে কথা বলবো না। অবজেক্টটা হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড এর মধ্যে পড়বে। অবজেক্ট ওরিয়েন্টেড যেদিন আমরা ডিসকাস করব, কিন্তু খুব শুনে আছে ওটা, ওইটার সময় আমরা কথা বলবো বাকি জিনিসগুলো। স্ট্রিং হচ্ছে লেখা, টেক্সট, যে কোনো ধরনের টেক্সট, একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, যেখানে সবই টেক্সট। আমি যদি এখানে রাকিব আহমেদ রাখতাম, এটাও একটা স্ট্রিং হতো। এই যত ধরনের স্ট্রিং ভ্যারিয়েবল গুলোকে সবসময় কোটেশনের মাঝখানে রাখতে হয়। এটা ওয়ান কোটেশন ইউজ করবেন নাকি ডাবল কোটেশন ইউজ করবেন সেটা আপনাদের ব্যাপার, এটাতে কোনো সমস্যা নেই। দুইটার যে কোনোটা ইউজ করতে পারবেন, বাট বি কনসিস্টেন্ট, যে কোনো যেটা ইউজ করবেন সব জায়গায় ওইটা ইউজ করেন, তাহলে জিনিসটা বেশি স্ট্যান্ডার্ড হয়। ইন্টিজার হচ্ছে নাম্বারস, এগুলো হচ্ছে আমাদের এই যে এই ভ্যারিয়েবল গুলো, এগুলো হচ্ছে ইন্টিজার, আমাদের একটা ফুল নাম্বার, কোনো ভগ্নাংশ না, কোনো মাইনাস, নেগেটিভ নাম্বার ইন্টিজারের মধ্যে পড়ে, সরি, পজিটিভ নেগেটিভ সবগুলো ইন্টিজারের মধ্যে পড়ে, কিন্তু ফুল নাম্বার উইদাউট এনি দশমিক বা কিছু। ফ্লোট হচ্ছে ফ্লোট অথবা ডাবল, যেটা বলে ডাবলও বলা হয় এটাকে। ফ্লোট বা ডাবল হচ্ছে দশমিক নাম্বার। এটা যদি 10.5, 10 এর মধ্যে 10.5 বা 10.3 এরকম কিছু একটা হতো, সেক্ষেত্রে ওইটা ফ্লোট ভ্যারিয়েবল হতো। তো এই জিনিসগুলো আমাদের লাগে কখন, মানে আপনারা হয়তো ইয়া করবেন যে আমরা তো যেভাবে যা খুশি দিয়ে দিতেছি, এখানে আমাদের ডাটা টাইপটা জানার কি আছে, বা এই জিনিসটা আমাদের কেন ইম্পর্টেন্ট। এই জিনিসটা লাগে হচ্ছে যখন আপনারা ডাটা বেস ক্রিয়েট করবেন। ডাটা বেস ক্রিয়েট করার সময় ডাটা বেসের যখন আপনি ফিল্ড কলাম ক্রিয়েট করবেন, মানে ডাটা বেসের মধ্যে যখন আপনি আপনার ডাটা রাখার জন্য ওখানে আহ, জায়গা ক্রিয়েট করবেন, ওখানে জায়গাগুলোর মধ্যে কোনটার মধ্যে কি ধরনের ডাটা রাখবেন সেই জিনিসটা বলে দেওয়া লাগে। সেই অনুযায়ী ডাটাবেস যখন আমরা ক্রিয়েট করি, তখন হচ্ছে ডাটাবেস কি করে, সেই অনুযায়ী কিছু স্পেস নেয়। আপনার স্ট্রিং এর জন্য কতখানি স্পেস থাকবে বাই ডিফল্ট, এই ডাটা টাইপ গুলো প্রত্যেকটার জন্য আপনার মেমোরি অ্যালোকেশন আলাদা রকম হয়। আপনার ইন্টিজারের জন্য একরকম মেমোরি অ্যালোকেশন হয়, ফ্লোটের জন্য একরকম মেমোরি অ্যালোকেশন হয়, স্ট্রিং এর জন্য একরকম মেমোরি অ্যালোকেশন করে। ওগুলা মানে কিলোবাইটের চেয়েও ছোট, বাইটে হিসাব হয় সবকিছু। কিন্তু তারপরও এই জিনিসটা হচ্ছে জাস্ট আমাদের যখন ডাটাগুলো ইয়ে করা হয়, এবং যদি আপনি ডাটাবেজে ঠিকভাবে ডাটা বেজের ডাটা টাইপ গুলো বলে না দিয়ে ডাটা অ্যালোকেট করতে যান, সেক্ষেত্রে আপনার ডাটাবেস এরর দিবে আপনাকে। আচ্ছা, বুলিয়ান কি জিনিস? বুলিয়ান হচ্ছে বাইনারি থেকে আসছে বুলিয়ান, এবং বুলিয়ানের ভ্যালু হয় 0 অথবা 1। বাইনারি যেরকম দুইটা ভ্যালু নিয়ে কাজ করে, বুলিয়ান হচ্ছে সেম জিনিস, বাট এখানে বুলিয়ানের মধ্যে সে হচ্ছে ট্রু অ্যান্ড ফলস এই দুইটা ইউজ করে। ঠিক আছে, ধরেন আমি যদি বললাম এখানে, আমি বললাম যে টুডে ইজ স্যাটারডে, এটা আমার একটা ভ্যারিয়েবল নেম। ভ্যারিয়েবল নেম আমি যা খুশি দিতে পারি। এটার ভ্যালু আমি রাখলাম ট্রু। সি, আমি কিন্তু এখানে যদি এই জিনিসটা যদি আমি এইভাবে না লিখে হাসান লিখতাম ডিরেক্টলি, দেখেন সে কিন্তু আমাকে ইরর দিচ্ছে। কারণ হাসান কোনো টার্ম না যেটা আমি ভ্যারিয়েবলের মধ্যে ইউজ করতে পারি। ঠিক আছে, কিন্তু ট্রু অথবা ফলস হচ্ছে একটা টার্ম, যেটা দিয়ে আমরা কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ করে রাখতে পারি। এবং এই ট্রু ফলসটা আমরা কিভাবে ইউজ করব? ট্রু ফলসটা আমরা কোনো কিছু, যখন আমরা ফিউচারে যখন আমরা কন্ডিশন নিয়ে কাজ করব, লজিক নিয়ে কাজ করব, যে এটা হইলে ওইটা হবে, ওইটা না হইলে এটা হবে, তখন সবসময় এমন না যে এটা এটার থেকে, এটার ভ্যালু এটা হইলে এটা হবে, বা এটা এটার থেকে বড় হইলে এটা হবে, এরকম কিছু না। তখন অনেকবার এমন জিনিস আসবে যে এই জিনিসটা ট্রু হইলে আমরা এই কাজটা করবো, এই জিনিসটা ফলস হইলে আমরা এই কাজটা করবো। ঠিক আছে, তো ওই জায়গায় আমাদের এই বুলিয়ান ভ্যালুটা রাখা লাগে। এটা যদি আমরা শো করতে চাই,
এখানে ইউজুয়ালি আমাদের ট্রু নাকি ফলস এই জিনিসটা ওভাবে শো করা সবসময় লাগে না। তারপর আমরা যদি এটা দেখতে চাই কিভাবে দেখায়, সে জাস্ট ট্রু অথবা ফলস রিটার্ন করবে। এখানে কিছু না, যেটা স্ট্রিং এর মতো করে ট্রু অথবা ফলস দেখাবে। কিন্তু ডিক্লেয়ার করার সময় স্ট্রিং এর মতো করে আপনি যদি এখানে এই জিনিসটা দেন, তখন সেটা সে বাই ডিফল্ট ট্রু অ্যাজ এ স্ট্রিং একটা ভ্যালু হবে, যেটার ভ্যালু হচ্ছে ট্রু। আর আমি যখন এইভাবে দিচ্ছি, তখন হচ্ছে এখানে ট্রু অথবা ফলস রিটার্ন হবে। তো এই জিনিসটা যখন ডাটাবেজেও যখন আপনি কাজ করবেন, ফিউচারে আমরা যখন ডাটাবেজ দেখাবো তখন দেখবেন, তখন ডাটাবেজের মধ্যে যখন আমরা ট্রু অথবা ফলস বা বুলিয়ান টাইপ একটা ভ্যারিয়েবল দিব, সে অলওয়েজ এক্সপেক্ট করবে যে তার মধ্যে ট্রু অথবা ফলস এভাবে কোনো কিছু আসবে, অথবা জিরো অথবা ওয়ান দিয়ে ওই জিনিসটা করা যায়। জিরো মানে হচ্ছে ফলস, ওয়ান মানে হচ্ছে ট্রু। আমি যদি এখানে জিরো রাখতাম, তাহলে কিন্তু এখানে আমি এখানে ট্রু রাখতেছি, কারণ আমি যদি এখানে জিরো রাখি, সেক্ষেত্রে সে এটাকে ইন্টিজার ভ্যালু হিসাবে ডিটেক্ট করবে। তো আমি এখানে ট্রু রাখলাম। আমি যদি এখানে দেখতে চাই যে কোনো কিছু, আমি জাস্ট ইকো করি এটাকে, পেজ। তো স্যাটারডে, এবং আমরা যদি কোডটা দেখি, ও না, সে দেখেন ওয়ান রিটার্ন করেছে। তো ওয়ান রিটার্ন করা মানে হচ্ছে সে এখানে ভ্যালু পাচ্ছে ট্রু। তো যখন আমরা এখানে ট্রু বলে দিচ্ছি, তখন সে এখানে যেটা বলেছিলাম যে ট্রু মানে জিরো, সরি ট্রু মানে ওয়ান এবং ফলস মানে জিরো। আমি যদি এখানে ডাটাবেসে যখন আমরা কোনো একটা বুলিয়ান ভ্যারিয়েবল বলবো যে এই লোকেশনে, মানে ডাটাবেসে যখন আমরা ডাটা স্ট্রাকচার করতে যাব, তখন যখন বলবো যে এই জায়গাটায় এখানে ইয়া থাকবে, বুলিয়ান ভ্যালু থাকবে, তখন সে অবভিয়াসলি ট্রু ফলস অথবা জিরো বা ওয়ান রিটার্ন এক্সপেক্ট করবে তার ইনপুট হিসাবে। তারপর সে ওই অনুযায়ী যখন ভ্যালু রিটার্ন করবে, আমরা যদি এখানে ফলস দেই, তাহলে দেখেন কি হয়। দেখেন সেখানে কিছুই দেখাচ্ছে না। ঠিক আছে, ট্রু দেখালে, ট্রু থাকলে অটোমেটিক বাই ডিফল্ট সে ভ্যালুটা দেখাচ্ছে। কিন্তু যখন ফলস থাকে, যখন সে ফলস থাকে, তখন এখানে সে একটা জিরো বা নাল ভ্যালু রিটার্ন করে। সো এইভাবে যদি আমাদের এখন কোনো লজিক নিয়ে কাজ করা থাকতো, তখন আমরা খুব ইজিলি এটা বলতে পারতাম যে এটা কি এখানে এক্সিস্ট করে নাকি, মানে এটা কি ট্রু নাকি ফলস। তো আমি একটা লজিকের মধ্যে দিলে তখন এটাকে কি রিটার্ন করতেছে, এটার বেস করে আমি জিনিসটাকে কাজ করতে পারতাম অন্য কোনো কিছু। তো এটা বেসিক্যালি জিনিসটা এইটাই যে বুলিয়ান ভ্যালু, সে বুলিয়ান ভ্যারিয়েবল ট্রু অথবা ফলস রিটার্ন করতে পারে এবং ট্রু অথবা ফলস ইনপুট হিসেবে নিতে পারে। এটার আপাতত এটার বিষয়ে আর কিছু জানার দরকার নাই, কারণ পরবর্তী যখন আমরা এটা নিয়ে কাজ করবো, লজিকের জন্য কাজ দিতে থাকবো, তখন আপনাদের কাছে এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। সো স্ট্রিং, সরি, স্ট্রিং, কি কি জিনিস দেখলাম আমরা? স্ট্রিং, ফ্লোট, তারপর ইন্টিজার এবং বুলিয়ান। এই দুইটার ব্যাপারে কোনো কোশ্চেন আছে? যোগ করার ক্ষেত্রে কোডস গুলা ইউজের ব্যাপারে আরেকবার বলবেন? হ্যাঁ, শিওর। যোগ করার ক্ষেত্রে যেটা হচ্ছে, যদি আপনি এখানে এই যদি স্ট্রিং ভ্যালু, কোনো টেক্সট ভ্যালু বা স্ট্রিং ভ্যালু কিনে যোগ করতে চান, বা যেটাকে বলে কনকেটেট করতে চান বা মার্জ করতে চান, তখন ডট ইউজ করা লাগে যোগ করার জন্য। তো ডট ইউজ করলে আমি এখানে একটা স্ট্রিং দিলাম, এখানে একটা স্ট্রিং দিলাম, স্পেসে একটা স্ট্রিং, এবং এখানে একটা স্ট্রিং দিলাম। তো সেই তিনটাকে পাশাপাশি রেখে যোগ করে দিল। কিন্তু যখন আমরা নিউমেরিক্যাল ভ্যালু যোগ করতেছি, তখন আমি এভাবে একটা স্ট্রিং দিলাম, এখানে একটা নাম্বার দিলাম, এখানে নাম্বার দিলাম, তখন প্লাস দিলাম। আমি যদি এখানে ডট দিতাম, তাহলে কি হইতো? চলেন দেখে আসি এখানে ডট দিলে কি হয়। মোস্ট প্রবাবলি সে আমাকে একটা ইরর দিবে। ও না। সো যখন আমি এখানে স্ট্রিং দিলাম, তখন সে যেটা করলো দেখেন, সে আমার এই ভ্যালু গুলোকে, যেহেতু আমি ডট দিছি, সে ভাবছে আমি এখানে স্ট্রিং দিছি ওকে। সো সে খালি 551.0.3 এই তিনটাকে একসাথে নিয়ে শো করেছে। তো এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে আমরা যখন এখানে কোটেশন ছাড়া, কোনো ছাড়া লিখছিলাম, হাসান লিখছিলাম যখন, তখন কিন্তু সে ইরর দিচ্ছিল। কিন্তু আমি যখন এখানে যদিও এটা স্ট্রিং, তারপরে আমি এভাবে লেখার কারণে ইরর দিচ্ছিল, কারণ স্ট্রিং কে এভাবে লিখতে হয়। কিন্তু যখন আমি নাম্বার, যেখানে আমি একটা ভ্যালু লিখে আমি ওখানে জাস্ট কোটেশন, নাম্বার দেখে আমি কোনো কোটেশন দেই নাই, কিন্তু যখন আমি স্ট্রিং এর মতো করে যোগ করতে যাচ্ছি, সে কিন্তু স্ট্রিং হিসেবেই যোগ হচ্ছে। সেটার কারণ হচ্ছে সে এখানে নাম্বার হিসেবেই যাচ্ছে, কিন্তু যখন আমি ওকে ফোর্স করতেছি স্ট্রিং এর মতো বিহেভ করার মানে যোগ করার জন্য, তখন সে ওটাকে ডিফল্ট ক্যারেক্টার বা স্ট্রিং এ কনভার্ট করে নিচ্ছে। সোফার আরো কোনো কনফিউশন আছে কিনা? হ্যাঁ, তখন মাঝে ডট একটা হবে। আপনি যদি দুইটার মাঝখানে ভ্যারিয়েবল স্পেস দিতে না চান, স্পেস একটা স্ট্রিং হিসেবে আমি অ্যাড করেছি। আমি এটাকে যদি বাদ দিই, এখানে ফুল নেম দুইবার হয়ে গেছে।
দেখছেন? এখন এটা হচ্ছে না। আচ্ছা, এখানে কিছু মজার কয়েকটা জিনিস দেখাই। ধরেন আমি এই লাইনটাকে কমেন্ট আউট করতে চাই। সো আমি এখানে কি করলাম, আমার শর্টকাট কি কন্ট্রোল দিয়ে স্ল্যাশ দেওয়া। দেখেন কন্ট্রোল দিয়ে স্ল্যাশ দিলাম কিন্তু আমার পুরো লাইনটা কিন্তু কমেন্ট আউট হয় নাই। কারণ এখানে দুই ধরনের সিনট্যাক্স লাগে কমেন্ট আউট হইতে। এখানে এই লাইনটাতে আমার এইচটিএমএল ও আছে, এটা আমার এইচটিএমএল ট্যাগ এবং আমার এইচটিএমএল লাইন, কিন্তু মাঝখানে আবার পিএইচপি ও আছে। তো এই যেগুলোর ক্ষেত্রে সে এখন এখানে কিভাবে কমেন্ট আউট করবে, সে যখন আমি শর্টকাট ইউজ করতেছি তখন কিন্তু সে বুঝতে পারবে না যে কোন সিনট্যাক্সটা ইউজ করতে হবে, কারণ এখানে দুই ধরনের সিনট্যাক্সই আছে একসাথে। সো এটার জন্য এক ধরনের এক ফার্স্ট অফ অল গুড প্র্যাকটিস হচ্ছে এইভাবে লিখা। এইভাবে লিখলে যেটা হবে আপনার লাইনগুলো আলাদা হয়ে থাকবে। এবার যদি আমি ট্রাই করি কমেন্ট আউট করার, সেম সমস্যা, মানে এভাবে সেই এইচটিএমএলটাকে কমেন্ট করলো এবং আমি এই জায়গাতে কমেন্ট করব, সরি এখানে রেখে যদি দেই, তারপর হচ্ছে এইচটিএমএল ট্যাগ হিসেবে নিচ্ছে, কারণ আচ্ছা আমার পেজটাকে এইচটিএমএল হয়ে আছে, এই জন্য পেজটা যেহেতু আমি বাই ডিফল্ট এইচটিএমএল দিয়ে রাখছি, সো সে ওভাবে নিচ্ছে। পিএইচপি এখানে কাজ করবে না, এটা এইচটিএমএল ট্যাগ। পিএইচপিটা ট্যাগটা হচ্ছে এইচটিএমএল, কিন্তু এটা হচ্ছে আমার পিএইচপি কমেন্টের সিনট্যাক্স, এটা অথবা এটা। পিএইচপির জন্য সে এখানে হচ্ছে এইচটিএমএল ট্যাগ নিতেছে, কারণ বাই ডিফল্ট এই জিনিসটাকে ট্যাগ নিতেছে, আর পিএইচপি লেখাটা তো এমনিও দেখায় না, তো এই জিনিসটাকে সে আলাদা করে কমেন্ট আউট করতেছে না। তো এটাই বেসিক্যালি পিএইচপির জন্য হ্যাশ এবং অথবা ডাবল স্ল্যাশ, আর ওই এইচটিএমএল এর জন্য অ্যারো। এই জিনিসটা একটু মাথায় রেখেন। আরেকটা জিনিস যেটা, ধরেন আমি যদি এই জায়গায় এভাবে লিখি, হোয়াট হ্যাপেন, ইকো ফার্স্ট নেম লাস্ট নেম একসাথে দিলাম, সে ইরর দিতেছে কারণ সে একসাথে পড়তে চাচ্ছে এইটাকে একটা ভ্যারিয়েবল হিসাবে, কিন্তু ভ্যারিয়েবলের মাঝখানে ভ্যারিয়েবল জিনিসটা, ভ্যারিয়েবল মার্কটা ইউজ করা যায় না এটা। বাট মজার বিষয়টা দেখেন, আমি যদি এটাকে এভাবে দেই, যদি একটা কোটেশনের মধ্যে দেই, তাহলে কি হয় আমি তো দেখে আসি, আমি যদি কোটেশন দিই তাহলে কি হয়। সে পুরো জিনিসটাকে একটা স্ট্রিং হিসাবে নিয়ে নিল, ডিফল্ট স্ট্রিং। আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আমি যে ল্যাপটপটা ইউজ করতেছি এটার কি কিছু কিবোর্ডের কিছু কিতে কিছু সমস্যা আছে, এই জন্য আমি কিছু জিনিস চাইলেও খুঁজে পাচ্ছি না। ডাবল কোডটা আমি খুঁজে পাচ্ছিলাম না কোন কি কিতে আছে এটা। আমাদের ক্লাস নেওয়ার জন্য এই ল্যাপটপটা দেখবো এখনো কি সেম জিনিসটাই আছে কিনা। না, কেন এরকম হলো? সিঙ্গেল কোটেশনে এক ধরনের বিহেভিয়ার এবং ডাবল কোটেশনে এক ধরনের বিহেভিয়ার কেমন হলো? পিএইচপি তে যখন সিঙ্গেল ডাবল কোটেশন দিয়ে কোনো কিছু স্টার্ট হয়, পিএইচপি তে সিঙ্গেল কোটেশন মানে অলওয়েজ ভিতরে একটা স্ট্যাটিক স্ট্রিং থাকবে, এটা সে ধরেই নেয়। কিন্তু ডাবল কোটেশনের ভিতরে স্ট্যাটিক স্ট্রিং এবং কিভাবে বলবো, ডাবল কোটেশনের ভিতরে স্ট্যাটিক স্ট্রিং এবং ভ্যারিয়েবল দুইটাই দুইটাই ইউজ হতে পারে। কিভাবে? ধরেন আমি এখন দিলাম ফার্স্ট নেম লাস্ট নেম, আমার ফার্স্ট নেম রাকিব আহমেদ এবং একসাথে আসতেছে। এখন এটার মাঝখানে যদি আমি স্পেস দিতে চাই, ঠিক আছে? আচ্ছা এখানে তখন আরেকটা ব্যাপার হচ্ছে যে সে যখন ইকোর পরে যখন সিঙ্গেল কোটেশন অথবা ডাবল, এই জিনিসটা একটু ক্লিয়ার করে শুনেন, ইকোর পরে যখন সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন দেওয়া হয়, তখন তার মানে আমি ইকোকে বলতেছি তোমার এখন যে কোটেশন স্টার্ট হইলো, কোটেশন স্টার্ট থেকে কোটেশন এন্ড পর্যন্ত ভিতরে যা যা আছে তুমি সব প্রিন্ট করবা। তো যখন এইটা বলার পর আমি সিঙ্গেল কোটেশন দেই, তখন ইকোর জন্য কোনো মাথা ব্যথা নাই, ইকো হইতেছে যা থাকে ভিতরে অ্যাজ ইট ইজ স্ট্রিং হিসাবে সে প্রিন্ট করে দেয়, ঠিক আছে? কিন্তু যখন ডাবল রোটেশন থাকে তখন ইকো কিছু কাজ করে এখানে। ইকো তখন ভিতরে গিয়ে আগে একবার চেক করে সব কোনো ভ্যারিয়েবল আছে কিনা, কারণ ডাবল কোটেশনের ভিতরে সে ভ্যারিয়েবলকে দেখতে পারে। তো ভ্যারিয়েবল আছে কিনা সে দেখলো এবং একটু পর্যন্ত সে দেখলো একটা ভ্যারিয়েবল পাইছে, তো সাথে সাথে সে এটাকে ডিক্লেয়ার করে দিল। তারপরে এটাকে সে আবার ডিফারেন্ট ভ্যারিয়েবল হিসেবে দেখবে, কারণ এখানে বলাই আছে ডাবল স্ট্রিং এর ভিতরে তুমি যা ডাবল কোটেশনের ভিতরে যা থাকবে সব একসাথে দেখাবা, কিন্তু এখানে যখন মানে অ্যাজ ইট ইজ দেখাবা এবং ভ্যারিয়েবল আছে কিনা স্ক্যান করবা। তখন সে মাল্টিপল ভ্যারিয়েবল স্ক্যান করতে থাকে, ভ্যারিয়েবল মার্ক দেখলে সে ওখান থেকে নতুন ভ্যারিয়েবল স্ক্যান করা শুরু করে। যে জিনিসটা তাকে এইভাবে নর্মালি থাকলে সেই জিনিসটা করতে পারে না, তখন সে পুরাটাকে যখন একটা ভ্যারিয়েবল মার্ক দেখে সেখান থেকে লাইন শেষ না হওয়া পর্যন্ত, মানে সেমিকোলন বা সেমিকোলন না পাওয়া পর্যন্ত সে ভ্যারিয়েবল যাইতেই থাকে, ভ্যারিয়েবল স্ক্যান করতেই থাকে। এই কারণে ভ্যারিয়েবলের মাঝখানে ভ্যারিয়েবল নেই, মানে ভ্যারিয়েবল মার্কটা সে ইরর দিতেছে। কিন্তু যখন আমি এইভাবে দিতেছি,
তখন সে যেটা করে ভ্যারিয়েবল থেকে আরেকটা ভ্যারিয়েবল নেম না পাওয়া পর্যন্ত স্ক্যান, মানে ভ্যারিয়েবল নেম পাইলে নতুন ভ্যারিয়েবল হিসেবে স্ক্যান করা শুরু করে। এবং মজার ব্যাপারটা হচ্ছে এটার মধ্যে যদি আমি ডাবল কোটের ভিতরে পিএইচপি ফাংশন গুলো ইউজ করা যায়, যে কারণে পিএইচপি টার্ম গুলো ইউজ করা যায়। এটা হচ্ছে পিএইচপি একটা টার্ম, ডট হচ্ছে পিএইচপি একটা টার্ম। এটার মধ্যে যদি আমি স্পেস দিতে চাই, দেখেন আমি এখন সিঙ্গেল কোটেশন দিলাম, এটার মধ্যে স্পেস দিলাম, ডট দিলাম, ডট দিলাম, যদি আমি প্রিন্ট করি, এখন দেখেন এটাকে কিন্তু সে নেয় নাই। সো এখানে দেখেন সে এই কোটেশনটাকে নিতেছে, কিন্তু এই জিনিসগুলোকে কিন্তু নিতেছে না। সো ডাবল ভ্যারিয়েবলের মধ্যে আপনি শুধুমাত্র ভ্যারিয়েবলটাকে ইউজ করতে পারবেন। আমি যদি এখানে স্পেস দিতে চাই, মানে ভ্যারিয়েবল মার্কটাকে ইউজ করতে পারবেন। আমি জাস্ট এভাবে স্পেস দিব, সেভাবে স্পেস দিয়ে প্রিন্ট করে দিবে। দেখছেন সে কিন্তু স্পেসটা দিছে, কারণ ডাবল কোটেশনের মধ্যে একমাত্র সে ভ্যারিয়েবল মার্কটাকেই চিনে, এবং যখন ভ্যারিয়েবল মার্ক পায় ওখান থেকে নেক্সট ক্যারেক্টার ব্রেক বা নেক্সট স্পেস বা যেটাই হোক ওই পর্যন্ত যেইখানে ব্রেক না হবে যতক্ষণ পর্যন্ত সেটাকে পাবে ততক্ষণ একটা ভ্যারিয়েবল নেবে, আবার আরেকটা ভ্যারিয়েবল নেম পেলে সে তখন আরেকটা ভ্যারিয়েবল নেবে, এবং মাঝখানে যা থাকবে অ্যাজ ইট ইজ প্রিন্ট করবে। যেটা বললাম যে সিঙ্গেল কোটেশন পাইলেও সে অ্যাজ ইট ইজ প্রিন্ট করে কিন্তু ভ্যারিয়েবল স্ক্যান করে না, আর ডাবল কোটেশন পাইলেও সে অ্যাজ ইট ইজ প্রিন্ট করে, সে কিন্তু ভ্যারিয়েবল স্ক্যান করে। সো সে এখানে ভ্যারিয়েবল স্ক্যান করলো, মাঝখানে স্পেস পাইলো, অ্যাজ ইট ইজ রাখলো সেটাকে, আর হচ্ছে এখানে যখন আবার ভ্যারিয়েবল পাইলো তখন আবার বাকিটুকু ভ্যারিয়েবল হিসেবে প্রিন্ট করলো। সেম জিনিসটাই যদি আমি সিঙ্গেল কোটেশনে করতাম, সে কোনো ভ্যারিয়েবল প্রিন্ট ছাড়া, ভ্যারিয়েবল স্ক্যান ছাড়া অ্যাজ ইট ইজ এটাকে প্রিন্ট করতো। সি, তো এই যে এটা জাস্ট হচ্ছে একটা জিনিসকে আমরা কত ভাবে কিভাবে জিনিসটাকে নিয়ে কাজ করতে পারি, এটার জাস্ট কয়েকটা স্যাম্পল, যে এই সিনট্যাক্সটাকে আমরা কিভাবে কিভাবে ইউজ করতে পারি। এভাবেও আমি মাঝখানে স্পেস দিয়ে লিখতে পারি, এভাবেও মাঝখানে স্পেস দিয়ে লিখতে পারি। ঠিক আছে, তোমার কোনো কনফিউশন? ক্লাস শেষে সোর্স ফাইল, সোর্স ফাইল গুলো গ্রুপে দেওয়া যাবে হয়তো, আমি দেখি যদি আমি জানাবো ম্যানেজমেন্টকে, যদি এটা হয় তাহলে আমি দিয়ে দিতে বলবো। সোর্স ফাইল গুলো দিয়ে দেওয়া যাবে, হ্যাঁ। আজকের ক্লাসেটা আপনাদের আসলে দিয়ে দিব। সাবলাইম কিসের শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল ডি, সরি কন্ট্রোল শিফট ডি। এটার জন্য আপনার ওই যে সাবলাইম কি ম্যাপিংটা ইনস্টল করা লাগবে, বাট ওই যে আরেকজন তারিকুল সাহেব কিন্তু মনে হয় আরেকটা শর্টকাট বলছিল যেটার জন্য সাবলাইম কি ম্যাপিংটা ছাড়াও ওই ডুপ্লিকেট করার কাজটা করা যায়। আচ্ছা, সো সোফার আমরা এই জিনিসটুকু কভার করলাম। এখন হচ্ছে আমাদের, এটা আপাতত লাগতেছে না, আমি এটাকে ট্রু দিয়ে রাখি, তাইলে এখানে আমি যদি একটা ট্যাগ রাখি তাহলে জিনিসটা লাগবে। আমি জাস্ট একটু রিফাবলিশ করলাম জিনিসগুলোকে, যাতে আমাদের কোডের মধ্যে কোনটা কেন কি হচ্ছে জিনিসটা যাতে একটু ইজিলি শোয়েবল থাকে। ঠিক আছে, আচ্ছা, এটা তো গেল। এখন আমাদের যেটা নেক্সট জিনিস সেটা হচ্ছে অ্যারে। অ্যারে কি, কারো কি আপনাদের আইডিয়া আছে অ্যারের ব্যাপারে? কালেকশন অফ থিংস, আচ্ছা, আর কিছু? হালকা, সেট অফ ভ্যারিয়েবল, হ্যাঁ সেট অফ ভ্যারিয়েবল, কালেকশন অফ সিমিলার টাইপ ডাটা, ম্যাট্রিক্স, হ্যাঁ ম্যাট্রিক্সেও বলতে পারেন। এটাকে আসলে ম্যাট্রিক্স ছোটবেলায় করতাম না, ওই যে রো রো কলাম কলাম থাকতো।
লো কলাম থাকতো, ডাটা স্ট্রাকচার একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, সো বেসিক্যালি অ্যারে হচ্ছে স্যার ইনপুট নেওয়াটা দেখিনি। ইনপুট নেওয়াটা দেখে নাইমিন ভ্যালু নিতে পারবো। গ্রুপ ভ্যারিয়েবল ইনপুট নেওয়া বলতে আমরা তো এখন পর্যন্ত আলাদা করে কোনো ইনপুট নেই নাই। আমরা আপাতত এইভাবেই বা ডিফল্ট সব ডিক্লেয়ার করে করে আসছি। ঠিক আছে, আমি এখানে একটু কমেন্ট করে করে দেই কোনটা কি টাইপের ভ্যালু, এটা যাতে আপনাদের যদি কোড শেয়ার করা হয় সেক্ষেত্রে আপনাদের কাজে লাগবে। এটা কি, এটা কি ফ্লোট অর ডাবল, এনিথিং ইউ ক্যান সে, এন্ড এটা হচ্ছে বুলিয়ান। সো এখন যেটা বলবো, পিএইচপি প্রোগ্রাম রান করে না। আচ্ছা সামি ইসলাম, আপনি আপনার ওই বললাম যেটা যে ইরোরটা কি ইরোর দেখাচ্ছে, কেন কাজ করতেছে না, এই জিনিসটা আপনি ইয়া করেন, স্ক্রিনশট দিয়ে গ্রুপে শেয়ার করবেন। তো আমি এটা গ্রুপে আপনার সলিউশনটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ ইরোরটা না দেখলে আমি সলিউশন যেটা বেসিক সলিউশন বললাম ওটা কাজ করছে না মেবি আপনার। তো তারপর আপনি গ্রুপে শেয়ার করলে আমি ওখানে রেসপন্স করবো, সমস্যা নেই। স্ক্রিনশটটা গ্রুপে শেয়ার করবেন। স্ক্রিনশট শেয়ার করলে যেটা সুবিধা হয় আসলে ইরর গুলার, কারণ অনেকেই আছে আমাদের অনেক ক্লাস হয়তো মিস করতেছেন বা পরে এসে আবার দেখতেছেন, তখন ওনারা হয়তো কিছু ইরর পায়। সেই ইরর গুলা বা সেম আপনার সাথে আপনি যে ইররটা পাচ্ছেন এটা হয়তো ওরা অনেকেই পাবে যারা হয়তো পরে ক্লাসে দেখবে বা এখন দেখতেছে না, বা পরে এখানে এর সাথে ক্যাচ আপ হয়নি, পরে অন্য কোনো পিসি দিয়ে কাজ করতে গিয়ে পাচ্ছে। তো যেটা হবে যে পরের ইররটা পাবে ওইটা নিয়ে আবার উনি বলার থেকে যদি স্ক্রিনশটটা শেয়ার করা থাকে সেক্ষেত্রে ওখানে সলিউশনটা থাকলে এটা সবার জন্য হেল্পফুল থাকে। তো আপনারা যারা যে ধরনের ইরর পাচ্ছেন পেজ লোড হওয়া নিয়ে বা জ্যাম্প রান হওয়া নিয়ে, অথবা জ্যাম্পে রান ক্লিক করলে, স্টার্ট ক্লিক করলে, অথবা লোকাল হোস্টে ঢুকলে ওই ইরর গুলো প্লিজ শেয়ার করবেন গ্রুপে স্ক্রিনশট দিয়ে। আপনার ইরর শেয়ারিং এ অন্যদের অনেক হেল্প হইতে পারে, আপনার একটি শেয়ার বাঁচিয়ে দিতে পারে অন্যদের অনেক পরিশ্রম। যাই হোক আচ্ছা, সো অ্যারে হচ্ছে লিস্ট অফ ভ্যারিয়েবল, লিস্ট অফ ডাটা, লিস্ট অফ ইনফরমেশন। বেসিক্যালি দ্যাটস হোয়াট অ্যারে ইজ। ধরেন আমি এখানে বললাম ফার্স্ট নেম হিসেবে রাকিব হাসান, লাস্ট নেম হিসেবে হাসান, এটা রাখলাম। কিন্তু মনে করেন আমার একটা নেম নিয়ে আমার মাল্টিপল নেম নিয়ে কাজ হবে, আমি একটা ভ্যারিয়েবল দিলাম নেমস। ঠিক আছে, অ্যারে লেখার সিনট্যাক্স হচ্ছে এভাবে, দুই ভাবে লেখা যায়। একটা হচ্ছে আমি বলে দিলাম এটা অ্যারে হবে, তখন আমার এভাবে ইউজ করতে হবে। এন্ড এই জিনিসটা এটার ভিতরে হচ্ছে আমার কি কি ভ্যালু থাকবে সেটা বলে দেওয়া লাগবে। এটা এই সিনট্যাক্সটা আমি এখন প্রেফার করব না। এই সিনট্যাক্সটা আপনাদের, কারণ এই সিনট্যাক্সটা আসলে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড একটা সিনট্যাক্স। ওইটা যখন অবজেক্ট ওরিয়েন্টেড করবেন তখন আমি সিনট্যাক্সটা দেখাবো। তাহলে যেটা হবে সে এই জিনিসটা কেন কাজ করে, কিভাবে কাজ করে, সেই জিনিসটা আপনি অবজেক্ট ওরিয়েন্টেড মধ্যে যদি দেখেন অনেক সুন্দরভাবে আপনার ক্লিয়ার হয়ে যাবে। এখন জিনিসটাকে শুধু শুধু কমপ্লিকেটেড করবো না, আমি জাস্ট বলে রাখলাম যে এইভাবে কাজ করা যায়। ডাব্লিউটি স্কুলে অ্যাকচুয়ালি ওভাবেই দেওয়া আছে। আমি আরো সিম্পলি দিব, আমি জাস্ট দুইটা থার্ড ব্র্যাকেট ইউজ করব এবং আমি এখানে কিছু নেম ইউজ করব। ধরেন আমি দিলাম আদিব, রাকিব, তো এখানে কি হলো আমার যেটা, আমার এখানে 1 2 3 4 5টা নাম আছে। তো এখন আমি এটাকে শো করব কিভাবে? অ্যারেতে শো করতে হইলে অ্যারের ইন্ডেক্স নাম্বার দিয়ে ডাটাকে অ্যাক্সেস করতে হয়। ইন্ডেক্স নাম্বার কি? ইন্ডেক্স নাম্বার হইতেছে কত নাম্বার ডাটা, দ্যাটস ইট, আর কিছু না। এবং অ্যারের ইন্ডেক্স নাম্বার শুরু হয় 0 থেকে, আমরা যেভাবে 1 2 3 4 গুনি ওভাবে না, ওরা 0 থেকে গোনা স্টার্ট করে। ওদের সমস্যা, যাই হোক। তো 0 থেকে যদি স্টার্ট করে তাহলে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4। ঠিক আছে, তো আমরা যদি এটাকে শো করতে চাই, ধরেন আমি বললাম একটা নাম শো করব আমি, the name in index p is echo, ভ্যারিয়েবল লেখার জন্য যেটা লিখতে হয়
নেমস এবং ইন্ডেক্স নাম্বারটা বলে দেওয়া লাগে। আমি বলে দিলাম 3, যেহেতু আমি বললাম যে এখানে 3 নাম্বারটা শো করব 3। আচ্ছা, এই জিনিসটা আমি করি নাই, বাট এটা একটা গুড প্র্যাকটিস যে এক লাইনের মানে ইউজুয়ালি HTML এর মধ্যে এক লাইন থাকলে অনেক সময় ইয়াটা লাগে না, সেমিকোলনটা লাগে না, বাট অনেক সময় আবার কিছু কিছু জায়গায় এটা ইরর ধরে। সো এটা দেওয়াটা বেটার। আমি দেই নাই এখন পর্যন্ত, দেওয়া উচিত ছিল, আমি এখন দিয়ে দিলাম। ঠিক আছে, পিএইচপি তে লাইন মানে সেমিকোলন দিয়ে শেষ করবেন, এটা হইতেছে পিএইচপির একটা কি বলবো বাইবেল, পিএইচপির বাইবেল, যে এটা দিতেই হবে, না দিলে ওর মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায়। এখন যে পর্যন্ত মাথা খারাপ হয় নাই, বাট স্টিল রিস্ক নিলাম না, তো দিয়ে দিলাম। এখানে যদি দেই এখন আমি, তো এটা আমাকে কি শো করবে, এটা আমাকে শো করবে, এই দেখেন 3 নাম্বার, বা আমাদের যেটা 4 নাম্বার অ্যাকচুয়ালি, বা আমাদের ইন্ডেক্স নাম্বার 4 যেটা, এটা আর কি ভাই লিফটের হিসাবের মতো হয়ে গেছে, এক থার্ড ফ্লোর 3টা 4 তলা এরকম মার্কা, 0 না 3 নাম্বার ইন্ডেক্স হইতেছে 4 নাম্বার ডাটা। তো এখানে 0 1 2 3, ঠিক আছে। আহ, তো এই হচ্ছে, এখান থেকে আমি অ্যারের এই ডাটাটাকে নিতে পারলাম। এই অ্যারের ব্যাপারে যতটুকু বললাম আমি এখন পর্যন্ত, এটুকে কারো কোনো কনফিউশন আছে কিনা? আচ্ছা, হ্যাঁ, ইকো প্রিন্ট আর্ট দিয়ে করা যায় কিনা, হ্যাঁ আপনি করেন, প্রিন্ট দিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা ইকো দিয়ে কাজ করতেছি, ইকো প্রিন্ট আর্ট দিলে আহ, মনে হয় পুরোটাই আসে। প্রত্যেকজনের WT স্কুলের রেফারেন্সটা দেওয়া আছে, এই জন্যই আপনারা যাতে নিজেদের মতো অনেক কিছু দেখতে পারেন। আমরা বেসিক পিএইচপি এর উপর দিয়ে চলে যাচ্ছি আর পরে জিনিসগুলা। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে অ্যারে নিয়ে যখন আমরা কাজ করি, তো তো এখানে আচ্ছা, এই ইনটেক্সটা আরেকটা আছে var dump, এটা কি করে একটু দেখাই দিই আমি, জাস্ট এটা কিছুই না, আমি যখন x ইকুয়াল টু দিলাম একটা কিছু, আর var dump দিলে যেটা করে, var dump হচ্ছে এই ডাটা টাইপটা কি সেটাও দেখায় দেয়, ইন্ট ফর ইন্টিজার, ফ্লোট ফর ফ্লোট, এরকম ভাবে দেখাবে সে। তো চাইলে এটা দিয়ে জাস্ট টেস্ট করার জন্য আমরা ইউজ করতে পারেন আপনারা, কোন ধরনের ডাটা যাচ্ছে না হচ্ছে। তো ফ্লোট, বুলিয়ান, অ্যারে এগুলা গেছে, অবজেক্টটা নিয়ে আমরা যেটা বললাম, অবজেক্টে আমরা এখন কাজ করব না। আচ্ছা, এটা হচ্ছে এই যে পিএইচপি অ্যারেস এর মধ্যে, এই দেখেন এই জিনিসটা আমরা এখন করেছি, এই সিনট্যাক্সটা ইউজ করছে, আর আমরা হচ্ছে আমাদের যে সিম্পল সিনট্যাক্সটা ওভাবে ইউজ করলাম। তো 3 ধরনের অ্যারে থাকে, একটা হচ্ছে ইন্ডেক্সড অ্যারে, যেটা আমরা এখন কাজ করলাম, এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারেটা কিভাবে কাজ করতেছে, এই দেখেন, আমি যদি বলে দিতাম এখানে যে অ্যাসোসিয়েটিভ অ্যারেটা যদি কিভাবে কাজ করে ওটা দেখাইতে চাই, ধরেন আমি এটাকে বললাম এমপ্লয়ি নেমস, তারপরে আমি বললাম, অ্যাকচুয়ালি বেটার টাইম বাঁচানোর জন্য আমি এটাকে কপি করে নিয়ে আসি। একটু কমেন্ট আউট করে দিই। অ্যাসোসিয়েটিভ, আচ্ছা এখানে আমি মনে করেন বললাম, নামটা দিলে একটু, এমপ্লয়ি নেমস এর মধ্যে পিটার 35, বেন 37, জো 43, এটা আসলে যাচ্ছিল না, তো আমি একটা একটু মোর মিনিংফুল নাম দিলাম। তো এখন যেটা হবে, এখন আমি যদি এভাবে দেখাইতে চাই, এজ অফ পিটার ইজ এমপ্লয়েজেস থ্যাঙ্কস টু আইডি, আমাদের এভাবে দিয়ে দিল, হ্যাঁ দিয়ে দিলাম, এখানে আমি বলে দিলাম পিটার। চলেন দেখি এটা কি দেখায়। এজ অফ পিটার ইজ 35। সো এটা কি করতেছে, আমরা যখন বাই, এই যে এখানে যখন আমরা একটা, কই গেল, পাইছি,
এখানে যখন আমরা কোনো কিছু ছাড়া ওর সাথে কোনো ভ্যালু অ্যাসোসিয়েট করি নাই। ওর সাথে অ্যাসোসিয়েট করি নাই বলতে কি ওর আমি আর কোনো আইডেন্টিটি দেই নাই। ঠিক আছে? মানে আমার এর মধ্যে ওর পরিচয় কি? ওকে আমি কিভাবে কি নামে ধরলে পাবো বা কি নামে ডাকলে পাবো বা কি ভ্যারিয়েবল এর মধ্যে রাখবো। এরকম কোনো কিছু কিন্তু দেই নাই। সো তখন বাই ডিফল্ট অ্যারের যে ইনডেক্স নাম্বার সেটাতে আমি তাকে পাইতে পারি। কারণ সে তো ইনডেক্স অনুযায়ী একটা নাম্বারেই সর্টেড আছে বা একটা নাম্বারই আছে। সো তখন কিন্তু আমি ইজিলি তাকে পাইতেছি। এটা নিয়ে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু যখন আমরা হচ্ছে এই অ্যাসোসিয়েট করে দেই যে পিটার এটা হচ্ছে অ্যাসোসিয়েট করার সিম্বল ইকুয়াল টু অ্যান অ্যারো, ঠিক আছে? তো তখন হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বার দিয়ে ধরা লাগে না, আমি তখন ওদেরকে জাস্ট ওদের যে অ্যাসোসিয়েটিভ ভ্যালুটা আছে সেভাবে ধরি। আচ্ছা ভালো কথা, ধরেন চলেন আমরা যদি এখানে ইন্ডেক্স নাম্বার দিই তাহলে কি দেখায় দেখে আসি। আমি নিজেও জানি না কি দেখাবে সত্যি কথা। চলেন দেখি। এই দেখেন আনডিফাইন্ড অফসেট 1। সো সে এখানে ইন্ডেক্স নাম্বার দিয়ে জিনিসটা ধরতে পারতেছে না, ঠিক আছে? কারণ এটা অ্যাসোসিয়েটিভ অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে ইন্ডেক্স নাম্বার কাজ করে না। কারণ সেখানে ডাবল দুই ধরনের মানে অন্য এখানে সে একটা ইন্ডেক্স নাম্বারের মধ্যে একটা ভ্যালু পাচ্ছে কিন্তু এখানে ভ্যালুটি ডিফারেন্ট ভাবে আছে, এই কারণে সে এখানে কাজ করবে না। ঠিক আছে? তো এইভাবে আমরা হচ্ছে যখন কোনো ডাটাবেস থেকে যদি এভাবে অ্যাসোসিয়েটিভ ভাবে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি মেনটেন করে কোনো অ্যারেকে যদি ফেচ করতে পারি, সেক্ষেত্রে আমরা কিন্তু ইজিলি এই জিনিসটা দিয়ে এখানে বের করতে পারলাম যে নেম ধরে কিভাবে বা আমাদের অ্যারের এলিমেন্ট গুলো বেসিক্যালি যেটা হচ্ছে আমি অ্যারের এলিমেন্ট গুলোকে একটা নাম দিলাম আর কিছুই না। ঠিক আছে? মানে এখানে আমার কোনো ওদের ওদের কোনো আইডেন্টিটি নাই। ওরা পথের শিশু, আইডেন্টিটি ছাড়া। কিন্তু এখানে আর কি ওদেরকে একটু জাতে তুললাম আর কি। সো সোফার ক্লিয়ার? না, এটা গ্রেটার ইকুয়াল না, এটা হচ্ছে অ্যাসোসিয়েট করার জন্য এই ভ্যালুটা দেওয়া হয়। অ্যাসোসিয়েটিভ মানে কিছু জায়গা আছে আপনারা ইকুয়াল দিয়ে ভ্যালু অ্যাসাইন করি, আর গ্রেটার ইকুয়াল যে মানে ইকুয়াল টু গ্রেটার গ্রেটার ইকুয়াল না, ইকুয়াল টু গ্রেটার দিয়ে তো ওভাবে হচ্ছে ইয়া করি আমরা, কি বলে যে ওটাকে অ্যাসোসিয়েট করে দিই এটার সাথে, যে এটার পরিচয় হচ্ছে এইটা। অ্যাসোসিয়েটিভ অ্যারেতে কি ইন্টিজার কাজ করে স্যার? ইন্টিজার বলতে আপনি মানে ভ্যালু আমরা তো এইচটা ইন্টিজার হিসেবেই দিলাম, বাট নেম গুলো ইউজুয়ালি যেহেতু আমরা এখানে একটা নেম দিচ্ছি, কি ভ্যালু বা যেটাই বলেন এখানে যেহেতু তার একটা আইডেন্টিটি দিয়ে নেম দিচ্ছি, নেমটাকে সে স্ট্রিং টাইপেরই কিছু একটা থাকে। সো অ্যাসোসিয়েটিভ অ্যারে এবং ইন্ডেক্সড অ্যারে দুটো জিনিস ক্লিয়ার? কারো কোনো
হ্যালো, কথা শোনা যাচ্ছে আমার? আচ্ছা, কথা শোনা গেলে খুব ভালো কথা। ওই পিসিটাতে একটু সমস্যা হয়ে গেছে হঠাৎ করে, এটা এই জন্য সরি। তো এটা জাস্ট আমি এখন আসলে যেটা বলতেছিলাম শেষ করে দিই, নামাজের টাইম হয়ে গেছে। তো যেটা আমি একটু স্ক্রিনটা শেয়ার করি, আপনাদের আজকে একটা হোমওয়ার্ক দিয়ে শেষ করে দিব আমি। তো কোথায় ছিলাম? ডাব্লিউটি স্কুল। সো ফার্স্ট অফ অল হচ্ছে, যেহেতু আমরা হচ্ছে ইন্ডেক্স অ্যারে এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে দুটো নিয়ে কথা বললাম। ইন্ডেক্স অ্যারে এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে নিয়ে কারো যদি কোনো ইস্যু থাকে, এটা আমি কয়েকবার জিজ্ঞেস করলাম, যেহেতু কেউ কিছু ইস্যু দেয় নাই। তো যদি কোনো ইস্যু থাকে আপনারা পোস্ট করেন গ্রুপে, আমরা ওটা নিয়ে আমি ওটা সলভ করে দিব, ক্লিয়ার করে দিব, বা নেক্সট ক্লাসে আমরা এটা নিয়ে আরেকবার রিক্যাপের মধ্যে কথা হবে। এন্ড যেটা মেইন কথা, যে আপনাদের যাদের যাদের কোনো পেজ লোড করা নিয়ে, আচ্ছা ইন্ডেক্স অ্যারেটা হচ্ছে আমার কাছে এই মুহূর্তে কোডটা নাই, কারণ আমি ওই পিসিটা হয়ে গেছে, আমি কোডটা শেয়ার করবো যখন। ইন্ডেক্স অ্যারেটা আমি এখান থেকে দেখাই। ইন্ডেক্স অ্যারে হচ্ছে আমরা যখন এটাকে কোনো নাম ছাড়া, কোনো নাম পরিচয় ছাড়া যখন একটা অ্যারে মাল্টিপল ভ্যালু দিয়ে একটা ভ্যালু দিয়ে একটা ডিক্লেয়ার করতেছি, আমরা এই সিনট্যাক্স ইউজ করি নাই, আমরা এই সিনট্যাক্স ইউজ করছিলাম। তো এটা হচ্ছে ইন্ডেক্স অ্যারে। এবং দেখেন এখানে যে কার্ড 0, কার্ড 1, কার্ড 2 ইন্ডেক্স নাম্বার দিয়ে নেওয়া যাচ্ছে, এবং ইন্ডেক্স নাম্বারটা যেটা বলছিলাম যে 0 থেকে স্টার্ট হয়, 0 1 2, লিফটের মতন। একতলা মানে লিফটের ফার্স্ট ফ্লোর মানে 2 তলা, ওইরকম ব্যাপার। কার্ড 1 মানে হইতেছে 2 নাম্বার ভ্যালুটা। ঠিক আছে, ইন্ডেক্স অ্যারেটা ক্লিয়ার নাকি? কোনো সমস্যা, কনফিউশন আছে ইন্ডেক্স অ্যারে নিয়ে কোনো? আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে। অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে হচ্ছে জাস্ট আমরা একটা নাম ধাম দিয়ে দিচ্ছি অ্যারেটার মধ্যে। যে অ্যাসোসিয়েটিভ অ্যারের মধ্যে আমরা বলে দিচ্ছি যে তার নাম হচ্ছে পিটারের হচ্ছে 35, বেনের ভ্যালু 37, জয়ের ভ্যালু 47। যেটার মধ্যে আমরা আগের বার করেছিলাম যে ইন্ডেক্স 0 এর মধ্যে ভ্যালু 35, ইন্ডেক্স 1 এর মধ্যে ভ্যালু 37, ইন্ডেক্স 2 এর মধ্যে ভ্যালু 43, ওইটার বদলে আমরা বলে দিচ্ছি এখন পিটারের মধ্যে 35, তার 35, এবং এভাবে অ্যাক্সেস করার জন্য আমি যেই নামে দেওয়া সেই নামটাকে অ্যাক্সেস করতেছি। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যারে। ভয় পাওয়ার কিছু নাই। মাল্টি ডাইমেনশনাল অ্যারে বেসিক্যালি হচ্ছে এই জিনিসটাকে আপনাদের এভাবে লেখা দরকার নাই। আমি যদি এখানে যাই, সেটাকে আমি আমাদের যে সিনট্যাক্সটা, আমরা সেই সিনট্যাক্সই লিখতে পারবো। আমরা হচ্ছে, আপনি চাইলে এই সিনট্যাক্সটা ফলো করতে পারেন, এই সিনট্যাক্সটাতে কোনো দোষ নেই, এই সিনট্যাক্সটা খুব ভালো সিনট্যাক্স। ডাব্লিউটি স্কুলে বলে দেওয়া সিনট্যাক্স, এটাতে ইউজ করলে কোনো সমস্যা হবে না, ওরা সারা জীবন ইউজ করতেছে। আমি এটা কেন ইউজ করিনি সেটা আমি অলরেডি বলছি, কারণ হচ্ছে আমি এটা রিলেটেড আরেকটা জিনিস দেখাবো যখন, তখন আমি এই সিনট্যাক্সটা দেখাবো, সেই ক্ষেত্রে আপনারা জিনিসটাতে আরো ক্লিয়ার হইতে পারবেন কেন ওভাবে লিখতে হয়, কেন এভাবে লিখতে হয় এই জিনিসটা। আমি জাস্ট সিনট্যাক্সটা চেঞ্জ করতেছি, আর কিছু না। আমাদের অ্যারের ভিতরে অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে হচ্ছে সেটা, অ্যারের ভিতরে অ্যারে। এবং এটার মধ্যে দেখেন কোনটার কোন জিনিসটা দরকার আছে, সেইভাবে সে অ্যারে জিরোর মধ্যে, জিরোর জিরোতে এটা, জিরোর ওয়ানে এটা, জিরো টু তে এটা, জিরোর জিরো, জিরোর ওয়ান, সরি ওয়ানের জিরো, 1 0 1 2, এই জিনিসটা আপনারা এখানে দেখবেন, এবং জিনিসটা দেখে বাসায় এটা প্র্যাকটিস করবেন। এটা নিয়ে যদি কোনো ইস্যু থাকে, এটা নিয়ে যদি ইন্ডেক্স অ্যারে এবং অ্যাসোসিয়েটিভ অ্যারে, অ্যাকচুয়ালি ইন্ডেক্স অ্যারে বুঝলে এটা তার সমস্যা থাকার কথা না, অ্যাসোসিয়েটিভ অ্যারে ক্লিয়ার বোঝা না থাকলেও এটা তো বুঝতে পারবেন। তো আমি একটু ফাস্ট র্যাপ আপ করতেছি, কারণ আমাদের টাইম হয়ে গেছে। তো সোফার আজকের ক্লাস এটাই। ঠিক আছে। তো মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা আমি ক্লাসে দেখাবো না, ঠিক আছে? মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা আপনারা দেখে নেবেন, যেটা আমি দেখাই দিলাম। যদি কোনো ইস্যু থাকে আমাকে নেক্সট ক্লাসে বলবেন, যেটা আপনাদের ক্লাস বাসার হোমওয়ার্ক মাল্টি ডাইমেনশনাল অ্যারেটা। এবং তো আজকে ক্লাসটা এই পর্যন্তই, আজকে শেষ করব। এবং লাস্টবার আরেকবার জাস্ট রিপিট করতেছি, যেটা যে লাস্টবার রিপিট করতেছি, আরেকবার রিপিট হয়ে গেছে, যাই হোক। লাস্টবার রিপিট করতেছি যেটা, যে আপনাদের যদি কারো যেটা, যারা ইরর খাচ্ছেন, যে লোড করতে গেলে পেজ লোড ইরর দিচ্ছে, অ্যাপাচি স্টার্টে দিলে ইরর দিচ্ছে, তারা প্লিজ স্ক্রিনশট শেয়ার করবেন। স্ক্রিনশট শেয়ার করলে, হ্যাঁ, যা যা ইরর খাচ্ছেন সেই স্ক্রিনশট গুলো শেয়ার করবেন। আমি ওই ইররের সলভ গুলো বলে দেওয়ার চেষ্টা করবো গ্রুপে। আর হচ্ছে যারা ইরর খাচ্ছেন, আমরা আজকে কোডিং ফাইলটা শেয়ার করে দিব গ্রুপে, বা যেখানে গ্রুপে শেয়ার করে দিব, সেখান থেকে আপনারা কোড ফাইলটা নিয়ে নামিয়ে ওটার প্র্যাকটিস করতে পারবেন।
এররগুলো সলভ হওয়ার পরে। সো ঠিক আছে, আজকে অনেক বেশি টপিক ছিল, এই জন্য টাইম একটু বেশি লেগে গেছে। তো আল্লাহ হাফেজ সবাইকে, নামাজের জন্য এখন আমরা উঠি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন আশা করি। ঠিক আছে।